তো যেহেতু আমরা পার্টিসিপেন্ট আজকে কম আছি, আসলে পার্টিসিপেন্ট আরো বেশি হওয়ার কথা ছিল। যেহেতু শিডিউলটা মিস করা হয়েছে, সে কারণে আসলে পার্টিসিপেন্ট এঙ্গেজমেন্ট আজকে একটু কম। তো যেহেতু কম আছি, একটু কষ্ট করে সবাই ইন্ট্রোডাকশনটা দেবো প্লিজ। আসসালামু আলাইকুম। আমি নাসরিন নাহার, ওয়েলফেয়ার অফিসার হিসেবে কর্মরত আছি দীর্ঘ 3 বছর যাবত হামিম গ্রুপ। আর আমার টোটাল হচ্ছে জব এক্সপেরিয়েন্স হচ্ছে 8 বছরের। আর আজকে আমি ট্রেনিং এ আসলে অংশগ্রহণ করার উদ্দেশ্য যে আসলে আমরা কমপ্লায়েন্স টিমে ওয়েলফেয়ার অফিসাররা মূলত বেশিরভাগ কমপ্লায়েন্স এর কাজগুলোতেই ইনভলভ থাকি আমরা, কিন্তু আসলে ওই জায়গা থেকে কিভাবে আমাদের জায়গাগুলো বা আমাদের কমপ্লায়েন্স এর দিক থেকে আরো কিভাবে ইমপ্লিমেন্ট করব, আসলে এইটাই আজকে ট্রেনিং থেকে আমি এক্সপেক্ট করি আর কি। থ্যাংক থ্যাংক ইউ। ইউ আপনার মতামত শেয়ারের জন্য। আর ট্রেনিং এর মাঝে কোয়ারিজ থাকলে অবশ্যই কোয়ারিজ গুলো করে নেবেন। তারপর আরেকজন প্লিজ পরিচয়টা দিবেন। জি, আসসালামু আলাইকুম। আমি এমিনা আক্তার। আমি ইপিজেড, ঢাকা ইপিজেডে জব করছি, ক্রয়ডন কাউলন ডিজাইনস লিমিটেডে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে। আমার পাস্ট ব্যাকগ্রাউন্ড ছিল কমপ্লায়েন্স, তারপরে কাজ করেছি এইচআরে, এখন এইচআরেরই পার্ট, সেকশন হচ্ছে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। আমার এখানে প্রধান হচ্ছে জয়েন করার কারণ, যেহেতু আমি হচ্ছে ট্যালেন্ট অ্যাকুইজিশন নিয়ে কাজ করছি, সেক্ষেত্রে আসলে আমার সোশ্যাল কমপ্লায়েন্স জানাটা আমি গুরুত্বপূর্ণ মনে করছি। প্লাস আমার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডও কমপ্লায়েন্সই ছিল, সেই জন্যই আসলে আমার অ্যাটেন্ড করা। ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর আরেকজন একটু পরিচয় দিবেন প্লিজ। আসসালামু আলাইকুম। আমি নুরি আলম হীরা। আমি জয়েন করেছি কক্সবাজার থেকে। আমি এই গণস্বাস্থ্য কেন্দ্রের প্রজেক্ট আর মাল্টিসান ইন্টারন্যাশনাল প্রজেক্টের মাধ্যমে আমি রোহিঙ্গা রেসপন্সে এইচআর অ্যান্ড অ্যাডমিন ম্যানেজার হিসেবে কাজ করতেছি। আর এখান থেকে আমি অবশ্য ওয়ার্ক প্লেসে কিংবা সোশ্যাল কমপ্লেন্স গুলো কিভাবে হবে সেগুলো আমরা জানতে অংশগ্রহণ করছি। আমি এর আগেও আপনাদের এমএসসি এই থেকে ম্যানেজমেন্ট সিস্টেম কনসেপ্ট ট্রেনিং থেকে অনেকগুলো শিখেছি, অনেকগুলো ট্রেনিং অংশগ্রহণ করেছি। সেই হিসেবে আজকেও আমি অংশগ্রহণ করতেছি। ধন্যবাদ। থ্যাংক আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বদিউজ্জামান। আমি গাজীপুর থেকে বলছি। নিট নিট লিমিটেড, আচ্ছা, নিট ফ্যাক্টরি। আমি এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইলেকট্রিক্যাল এন্ড ইউটিলিটি ডিপার্টমেন্টে আছি। আমার জব এক্সপিরিয়েন্স 11 ইয়ার্স প্লাস। আসলে এই ট্রেনিং বিষয়টা আমার বেশিটা জানা নাই, তবে আমি অ্যাটেন্ড করছি এই কারণে, যেহেতু আমি ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট, এটা হলো আমি কমপ্লেন্স বিষয়ে বা অন্যান্য ডিপার্টমেন্ট বিষয়ে আমার জ্ঞান থাকলে আমার জন্য সবচেয়ে বেটার হয়। ফায়ার নিয়েও কাজ করি, কিন্তু আমি চাচ্ছি আমি সব ডিপার্টমেন্ট নিয়ে কিছু কিছু জ্ঞান আমি অর্জন করবো, যাতে ফিউচারে ভালো একটা কিছু করতে পারি। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। আর কেউ বাকি আছি আমরা? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আমি আসসালাম। মোহাম্মদ ইফতি খায়রুদ্দিন বলছি। আমি গাজীপুর থেকে বলছি। ভার্সাটাইল টেক্সটাইল লিমিটেডে অফিসার ইসিআর এবং ইটিভিতে আছে আর কি। দেখা গেছে আমাদের ইসিআর এর মূলত কাজগুলো দেখা গেছে কমপ্লায়েন্সের সাথে সম্পৃক্ত। সেই ক্ষেত্রে এজন্যই আমার ট্রেনিং এ আসা, যে আমি কমপ্লায়েন্সের কাজগুলো যাতে ভালো করে শিখতে পারি বা জানতে পারি। সকলকে ধন্যবাদ। আজকের ক্লাসটা হচ্ছে আসলে ফ্রি লার্নিং সেশন, তো আমরা বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তাছাড়াও কারো যদি কোনো আদার্স কোয়ারিজ থাকে সেগুলো নিয়ে একটু ডিসকাস করব। তো চেষ্টা করব সবাই একটু কোয়ারিজ করতে বা আছে ডিসকাশন যেটা হবে সেখানে একটু এঙ্গেজ হতে। এঙ্গেজ না হলে আসলে হয় কি, অনলাইন কোর্স তো ওইভাবে আসলে
ইফেক্টিভ হয় না অনলাইন কোর্স গুলো যদি একটু এঙ্গেজমেন্ট। ফরিদ, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার, কি অবস্থা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার সাউন্ডটা খুব আস্তে আস্তে শোনা যাচ্ছে। মেবি আমার স্পিকারের সমস্যা, কারণ আমি আমি স্যার এটা বলতে চাচ্ছিলাম যে সাউন্ডটা একটু কম শোনা যাচ্ছে, একটু লাউডলি করলে মনে হয় একটু ভালো হয়, প্লিজ। আচ্ছা জাস্ট মিনিট, আমি হেডফোন ইউজ করছি। তো অনলাইন সেশনের বেসিক কয়েকটা রুলস নিয়ে একটু কথা বলবো ফার্স্টে। সবাই একটু সাইলেন্ট থাকার চেষ্টা করবো, বা যখন কথা বলবো তখন আনমিউট করে দেন কথা বলবো। এছাড়া অন্যান্য সময় চেষ্টা করবো একটু মিউট করে রাখার জন্য, যাতে করে আবার কথা বলতে বা কথা বলার সময় যাতে কোনো ব্রেক না হয়ে যায়, একটু রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি। এছাড়া আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে, এখানে হ্যান্ড রেজ করার অপশন আছে, বা আনমিউট করে তখন আমাকে জিজ্ঞেস করতে পারেন, বা আদার্স কোনো কিছু যদি পরে জিজ্ঞেস করতে চান সেগুলো আপনি চ্যাট বক্সে উল্লেখে রাখতে পারেন। তো এই ছিল রুলস। আচ্ছা, তো এখানে কম বেশি মোটামুটি সবাই কমপ্লায়েন্স নিয়ে যেহেতু কাজ করি, সেহেতু কমপ্লায়েন্স সম্পর্কে আমাদের একটা বেসিক ধারণা, বা কমপ্লায়েন্সটা মূলত কি সেই বিষয়ে আমাদের একটা আইডিয়া রয়েছে। তো আহ, আমি এনামুল স্যার যেহেতু রয়েছে আমার একজন সিনিয়র, এবং আমার অনেক রেসপেক্ট করি স্যারকে, স্যার আমাকে যথেষ্ট স্নেহ করে। আমি স্যারের কাছে রিকোয়েস্ট করব, স্যার একটু কমপ্লায়েন্স সম্পর্কে আমাদের যদি একটু ব্রিফ করতেন। যে কমপ্লায়েন্স বলতে মূলত আমরা বেসিক্যালি এই ট্রেডের লোকজন মূলত কমপ্লায়েন্স বলতে কি বুঝি? ধন্যবাদ ফরিদ স্যারকে। আচ্ছা, কমপ্লায়েন্স বলতে আসলে সহজ ভাষায় যেটা বুঝি আমরা, সহজ ভাষায় আমাদের গার্মেন্টস সেক্টরে বায়ারের রিকোয়ারমেন্ট এবং বাংলাদেশের যে শ্রম আইন আছে সেটার ইমপ্লিমেন্টেশন করা এবং সেটাকে মনিটরিং করা, এটা সহজ বাংলা ভাষায় যেটা বলা যায়। আর কমপ্লায়েন্সের যে মূল উদ্দেশ্যটা হচ্ছে যে প্রতিষ্ঠানের শৃঙ্খলা এবং নিয়ম নীতি বজায় রাখা, আইনে প্রয়োগ, বায়ারের কোড অফ কন্ডাক্ট গুলো প্রয়োগ করা যাতে কোনো প্রকার আইন লঙ্ঘন না হয়, এবং মানবাধিকার এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করাই মূল লক্ষ্য। এটাই মূলত আমরা সহজ ভাষায় যদি বোঝাতে চাই, এইটুকুই সহজ ভাষায় আমরা বোঝাতে পারি। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার, আপনার মূল্যবান মন্তব্য শেয়ার করার জন্য। বেসিক্যালি কমপ্লায়েন্স বলতে আমরা যেটা বুঝছি, স্যার যেটা বললো এটাই। আমরা আমাদের প্রতিষ্ঠানকে সুশৃঙ্খল ভাবে পরিচালনা করার জন্য, বা একটা সুসংগঠিত বা একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে পরিচালনা করার জন্য যে সমস্ত নিয়ম কানুন, সেটা হতে পারে আমার, আপনার, বা আমাদের মালিক পক্ষের বা টপ ম্যানেজমেন্টের ইন্টারনাল পলিসি, বা তাদের ইন্টারনাল কোনো ডিসিশন। হতে পারে আমাদের যে সমস্ত বায়ার বা কাস্টমার রয়েছে তাদের যে সমস্ত নীতিমালা, বা সিওসি, বা আদার্স যে স্ট্যান্ডার্ড গুলো রয়েছে সেগুলো হতে পারে। এছাড়া আপনার প্রতিষ্ঠান যে ক্রাইটেরিয়া বা যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি অনুযায়ী আপনার জন্য প্রযোজ্য যে সমস্ত ল রেজুলেশনস গুলো রয়েছে সেগুলো মেনে চলা। মোট কথায় আপনি যখন একটা সিস্টেমেটিক ওয়েতে বা একটা শৃঙ্খলা ভিত্তিক ভাবে আপনার প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য যে সমস্ত আইন বা একটা জিনিসকে বেস করে আপনি মেনে চলবেন, সেটাই মূলত কমপ্লায়েন্স। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, একটা প্রতিষ্ঠানে মূলত কমপ্লায়েন্সের যদি শুরু করতে যান, সেক্ষেত্রে ফার্স্টলি কিন্তু আপনাকে শুরু করতে হবে শ্রমিক পর্যায়ে থেকে, যাতে করে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে শ্রমিক পর্যায় থেকে কিন্তু নন কমপ্লায়েন্স ইস্যুগুলো শুরু হয়ে যায়। সো শুরুতে আপনার শ্রমিকদের জায়গা থেকে আপনাকে স্টার্ট করতে হবে যে কিভাবে আপনি কমপ্লায়েন্সটা মেনটেন করবেন বা ইমপ্লিমেন্ট করবেন। সেক্ষেত্রে শ্রম আইন বলেন, বা হিউম্যান রাইটস বলেন, ইউএনজিপি বলেন, বা আদার্স যে সমস্ত সিওসি বা স্ট্যান্ডার্ড আছে, যেটাই বলেন না কেন, সেখানে কমপ্লায়েন্সের নিয়ম অনুযায়ী বা শ্রমিকদের যে সমস্ত রাইটস বা অধিকার রয়েছে, সেক্ষেত্রে এখানে কয়েকটা জিনিস তুলে ধরেছি। যেমন শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রদান। এখন আপনার প্রতিষ্ঠান বা প্রত্যেকটা সেক্টরের জন্য কিন্তু বাংলাদেশ সরকার, বা আমাদের দেশের পার্সপেক্টিভে বলতেছি,
আমাদের দেশে সরকার কিন্তু প্রত্যেকটা সেক্টরের জন্য একটা মিনিমাম স্যালারি ওয়েজেস যেটা, সেই গেজেটটা কিন্তু একটা ফিক্সড করে দিয়েছে যে সেক্টরের প্রতিষ্ঠানগুলো এত টাকা স্যালারি ওয়ার্কারদের প্রোভাইড করবে। তো যখন আপনি সেই সরকারের নিয়ম কানুন মেনে চলবেন, আপনার প্রতিষ্ঠানে সেই অনুযায়ী যখন শ্রমিকদের ন্যূনতম বেতন বা মজুরিটা প্রদান করবেন, তখন কিন্তু আপনার প্রতিষ্ঠানের কমপ্লায়েন্স বিল্ড আপের একটা স্ট্রাকচার বা একটা ধাপ কিন্তু এখান থেকে শুরু হয়ে গেল। তারপর দেখা গেছে শ্রম আইন অনুযায়ী আপনার বেতন পরিশোধের জন্য যে সমস্ত টাইম লাইন বা হচ্ছে যে নিয়ম কানুন যেটা দেওয়া আছে সেই অনুযায়ী যদি আপনি বেতন পরিশোধ করেন, ধরেন 7 কর্মদিবসের মধ্যে যদি আপনি বেতন পরিশোধ করেন, তাহলে কিন্তু সেটা আপনি লেবার লটাকে কমপ্লাই করতেছেন বা লেবার লটাকে মেনে চলতেছেন। সো এখানেও কিন্তু কমপ্লায়েন্স ইমপ্লিমেন্টেশনের বা বিল্ড আপের আর একটা ধাপ কিন্তু আপনি অলরেডি ফুলফিল করে ফেলতেছেন। তো এভাবে আরো রয়েছে যেমন অতিরিক্ত কাজের সঠিক পারিশ্রমিক প্রদান। মানে আপনি যে ওয়ার্কারদের যে এক্সট্রা ওভারটাইম করাচ্ছেন বা হচ্ছে 8 ঘন্টার উপরে যে 2 ঘন্টা বা হচ্ছে কমপ্লায়েন্স অনুযায়ী যে 2 ঘন্টা আপনি এক্সট্রা ওভারটাইম করাচ্ছেন, সেই এক্সট্রা ওভারটাইমের জন্য অ্যাজ পার ল অনুযায়ী আপনি তাকে দ্বিগুণ পেমেন্ট করতেছেন কিনা সেই জিনিসটাও আপনি যখন এনশিওর করবেন বা মেনে চলবেন, তখনও কিন্তু দেখা গেছে আপনার কমপ্লায়েন্সের আরেকটা ধাপ চলে আসতেছে। ঠিক একইভাবে আপনার লিভ, তারপরে হচ্ছে ম্যাটারনিটি লিভ আছে, ক্যাজুয়াল লিভ আছে, সিক লিভ আছে, যে সমস্ত ছুটি ছাটার বিষয়গুলো রয়েছে। এছাড়াও ভর্তুকি ছুটি, ক্ষতিপূরণ ছুটি সহ আদার্স যে সমস্ত ছুটি আপনার জন্য অ্যাপ্লিকেবল বা শ্রম আইন বলেন বা বাংলাদেশ আইন অনুযায়ী আপনার জন্য যেটা প্রযোজ্য, সে অনুযায়ী আপনাকে প্রত্যেকটা ছুটি নিশ্চিত করতে হবে। জি, নাসরিন নাহার আপু হ্যান্ড রাইজ করছিলেন। মানে আমি আসলে যে সংগঠনের স্বাধীনতা, এই জিনিসটুকু আমাকে যদি একটু বুঝাই বলতেন, আমি আসলে এইটা আসলে সম্পর্কে পুরোপুরি বুঝতে পারি। এই যে ছুটিগুলো যখন আপনি এনশোর করবেন বা আইন অনুযায়ী এই ছুটিগুলো যখন আপনার ওয়ার্কার বা শ্রমিক যারা থাকবে, শ্রমিকরা যখন পাবে, তখন কিন্তু এই শ্রমিকদের যে অধিকার বা তাদের যে রাইটস, সেটাও কিন্তু এনশিওর হয়ে যাচ্ছে। তারপর শ্রম আইন বা হচ্ছে প্রত্যেকটা বায়ারের স্ট্যান্ডার্ড বলেন বা সিওসি বলেন, যেটাই বলেন না কেন, প্রত্যেকটা স্ট্যান্ডার্ডে কিন্তু রিকোয়ারমেন্ট রয়েছে। কমন একটা রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে ফ্রি অ্যাসোসিয়েশন এন্ড কালেকটিভ বার্গেনিং, যেটা মানে সংগঠনের স্বাধীনতা ও ট্রেড ইউনিয়ন, যেটা সে ট্রেড ইউনিয়ন গঠনের জন্য বা ট্রেড ইউনিয়নের যে সমস্ত কার্যক্রম রয়েছে সেখানে অংশগ্রহণের পূর্ণ অধিকার কিন্তু একটা ওয়ার্কারের রয়েছে। এখন ট্রেড ইউনিয়ন বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে শ্রমিকদের অধিকার রক্ষার জন্য যে একটা শ্রমিক ফেডারেশন বলতে পারেন বা একটা সংগঠন, তারা নিজেরা শ্রমিকরা মিলে যেটা তৈরি করে সেটা হচ্ছে মূলত ট্রেড ইউনিয়ন। ট্রেড ইউনিয়নটা বেসিক্যালি আমাদের দেশে খুব কমই প্রচলন রয়েছে। আমরা যেটা সব সময় ইউজ টু সেটা নিয়ে যদি কথা বলি, সেক্ষেত্রে বলা যায় শ্রমিক অংশগ্রহণকারী কমিটি, যেটা বা পিসি কমিটি। তো এই পিসি কমিটি গঠনের কথা কিন্তু সরাসরি আইনে বলেন বা হচ্ছে বিভিন্ন স্ট্যান্ডার্ড বলেন বা বিভিন্ন কোড অফ কন্ডাক্ট বলেন, সবকিছুতেই কিন্তু বলা আছে আপনার প্রতিষ্ঠানে একটা অংশগ্রহণকারী কমিটি বা ট্রেড ইউনিয়ন থাকতে হবে। যেখানে যদি আপনি অংশগ্রহণকারী কমিটি তৈরি করেন, সেক্ষেত্রে অবশ্যই মালিক এবং শ্রমিক সমহারে একটা কমিটি গঠন করতে হবে, যে কমিটির মূল কাজগুলো হবে ম্যাক্সিমাম টাইম গুলোতে দেখবেন যে ওয়ার্কার লেভেলে বা হচ্ছে শ্রমিক পর্যায়ে যে সমস্ত লোকজন কাজ করে, তারা কিন্তু তাদের যে কোনো ধরনের সমস্যা সরাসরি ম্যানেজমেন্টের কাছে এসে বলতে কিন্তু একটা সংকোচ বোধ করে। যে তাদের মধ্যে সবসময় একটা শঙ্কা কাজ করে, যদি আমি এই সমস্যার কথা সরাসরি গিয়ে বলি আমার চাকরি থাকবে কিনা বা কোনো পানিশমেন্ট দেবে কিনা, সবসময় কিন্তু একটা আতঙ্কের মধ্যে থাকে। এই জন্য এই ওয়ার্কারদের এই আতঙ্ক দূর করে তাদের একটা এঙ্গেজমেন্ট বা একটা অংশগ্রহণ নিশ্চিত করার জন্য আইনে বলা আছে আপনাদের একটা অংশগ্রহণকারী কমিটি তৈরি করতে হবে, যে কমিটিতে মালিক এবং শ্রমিক সমহারে অংশগ্রহণ করবে এবং
একটা কমিটি গঠন করবেন। এখানে যদি ধরেন 12 জনের একটা কমিটি হয়, তাহলে 6 জন থাকবে মালিক পক্ষের, 6 জন থাকবে শ্রমিক পক্ষের। সেক্ষেত্রে সভাপতি হবে হচ্ছে আপনার মালিক পক্ষ, এবং সহসভাপতি হবে আপনার শ্রমিক পক্ষ। এভাবে পর্যায়ক্রমে মালিক শ্রমিকের সমন্বয়ে একটা কমিটি গঠন হবে। দেখা গেছে কোনো শ্রমিক যদি মনে করে বা দেখতে পারে যে তার কোনো সমস্যা বা হচ্ছে বড় কোনো ধরনের প্রবলেম ফেস করতেছে তার কর্মস্থানে, সেক্ষেত্রে এই যে কমিটির সহসভাপতি শ্রমিক পক্ষের বা ওয়ার্কার রিপ্রেজেন্টেটিভ যিনি রয়েছেন, শ্রমিক প্রতিনিধি, তাকে এসে কিন্তু সে সরাসরি চাইলেই তার সমস্যাটা তুলে ধরতে পারতেছে। সেক্ষেত্রে কিন্তু তার মধ্যে কোনো প্রকার কোনো সংকোচ কাজ করবে না। সো যখন তার সাথে শেয়ার করবে, সেই শ্রমিক প্রতিনিধি কিন্তু তাদের মিটিং এ হোক বা হচ্ছে সরাসরি মালিক পক্ষের কাছে গিয়ে হোক বা সদস্য সচিবের কাছে হোক, সে কিন্তু নিজে গিয়ে অনায়াসে সেই প্রবলেমটার কথা তুলে ধরতে পারে। সাপোজ যদি আপনাকে আমি একটা এক্সাম্পল দিই, সেক্ষেত্রে দেখা গেছে আহ একটা প্রোডাকশন ওয়ার্কারের এক্সাম্পলই দিই। আহ ধরেন একটা সোয়েটার ফ্যাক্টরিতে আহ এক এক সময় তো এক এক ধরনের সোয়েটার বা এক এক স্টাইলের সোয়েটার তৈরি করে। তো প্রোডাকশনের ওয়ার্কার যারা রয়েছে তাদের কিন্তু এক এক প্রোডাক্টের জন্য এক এক ধরনের রেট দেওয়া থাকে, যে এই প্রোডাক্টটা তৈরি করলে তুমি 10 টাকা পাবা পার প্রোডাক্টে, বা 11 টাকা, বা একটা নির্দিষ্ট রেট দেওয়া থাকে। সো যখন ধরেন কোন একটা ক্রিটিক্যাল স্টাইল হলো বা হচ্ছে একটা জটিল কোন স্টাইল আসলো, তো ওয়ার্কারের একটা দাবি থাকতে পারে যে হচ্ছে এই স্টাইলটা বা এই প্রোডাক্টটা তৈরি করতে আমাকে যদি 10 টাকার পরিবর্তে 15 টাকা দেওয়া হতো, তাহলে আমার পরিশ্রম অনুযায়ী আমি স্যাটিসফাই থাকতাম। তো এই তার যে অধিকার এটার কথা বা তার যে দাবি, এটা যদি সরাসরি মালিক পক্ষে কারো কাছে বলতে যায়, সেক্ষেত্রে কিন্তু সে সংকোচ বোধ করবে যে আমি এই কথা নিয়ে যাব তাদের কাছে, যদি আমার চাকরি থেকে আমাকে বের করে দেয় বা বিভিন্ন শঙ্কার মধ্যে থাকবে। সো তখন যদি সে, যে ওয়ার্কার রিপ্রেজেন্টেটিভ যিনি আছেন বা শ্রমিক প্রতিনিধি, তার কাছে যদি বলে, শ্রমিক প্রতিনিধি তখন মালিক পক্ষের কাছে গিয়ে যদি একটা মিটিং অ্যারেঞ্জ করে মালিক পক্ষের সাথে একটা বৈঠকের মাধ্যমে বা মিটিং এর মাধ্যমে যখন এই সমস্যা তুলে ধরবে, তখন দেখা যাচ্ছে 15 টাকার জায়গায় 13 টাকা হলেও কিন্তু একটা নির্দিষ্ট একটা ফিগার একটু বাড়বে। তো সেক্ষেত্রে কিন্তু শ্রমিক তার বেনিফিটটা একটু হলেও বেশি পাচ্ছে, বা একটা নেগোসিয়েশনের মাধ্যমে বা একটা যৌথ দর কষাকষির মাধ্যমে কিন্তু একটা সিদ্ধান্তে তারা পৌঁছতে পারতেছে এবং সমস্যাটা সুষ্ঠু সমাধান করতে পারতেছে একটা সুষ্ঠু মাধ্যমের মাধ্যমে। এই ছিল মূলত হচ্ছে ট্রেড ইউনিয়ন বা হচ্ছে অংশগ্রহণকারী কমিটির কাজের সংক্ষিপ্ত বিবরণ। মূলত এই অংশগ্রহণকারী কমিটি বলেন বা ট্রেড ইউনিয়ন যেটাই বলেন না কেন, সবকিছুতে কিন্তু শ্রমিকদের যে কোনো সময় যোগদানের জন্য বা হচ্ছে অংশগ্রহণের জন্য কিন্তু পূর্ণ স্বাধীনতা আইন বলেন, স্ট্যান্ডার্ড বলেন বা বায়ার বলেন সবাই দিয়েছে, যে সব জায়গাতেই ওয়ার্কার চাইলে তাদের মতো করে যে কোনো সংগঠনে সে স্বাধীনভাবে যোগদান করতে পারবে। জি, বোঝা গেছে? জি, বুঝতে পারছি। ঠিক আছে। তারপরে আসে হচ্ছে নিরাপদ ও স্বাস্থ্যকর কর্ম পরিবেশ। একজন ওয়ার্কারের কর্ম পরিবেশটা যদি তার মনের মতো হয় বা হচ্ছে তার কর্মক্ষেত্রে যদি সে স্যাটিসফাই থাকে, সেটা তার নিরাপত্তার দিক হোক বা হচ্ছে তার স্বাস্থ্যগত বিষয়ের দিক যদি ঠিক থাকে, তাহলে কিন্তু দেখবেন আপনার প্রোডাক্টিভিটি যেটা বা হচ্ছে উৎপাদনশীলতা কিন্তু ডে বাই ডে ইনক্রিজ হতে থাকবে। এখন এখানে কয়েকটা বিষয় নিয়ে এসেছি, যেমন হচ্ছে আপনার প্রতিষ্ঠানে যদি ফায়ার এর যে সমস্ত রিকোয়ারমেন্ট গুলো রয়েছে, লাইক ফায়ার এক্সটিংগুইশার, ফায়ার ইকুইপমেন্টস যেগুলো রয়েছে, বা হচ্ছে বিভিন্ন ফায়ার স্প্রিংকলার বা যার জন্য যেটা রিকোয়ারমেন্ট, সেই অনুযায়ী যদি আপনার কর্মপরিবেশে এই ফায়ার ইকুইপমেন্ট গুলা থাকে বা ফায়ার সেফটি প্ল্যান যদি আপনার প্রতিষ্ঠানে থাকে, সেই ফায়ার সেফটি প্ল্যান যেভাবে রয়েছে সেভাবে যদি আপনি আপনার প্রতিষ্ঠানের সকল ওয়ার্কারদেরকে অগ্নি মহড়া যেটা করা হয় বা ফায়ার ড্রিল যেটাকে আমরা বলে থাকি,
সেটা যখন করবেন তখন কিন্তু দেখবেন সবাই এই বিষয়গুলো সম্পর্কে ইউজ টু হবে। যদি কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে বা যদি হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের নিজেদের মোকাবেলা তারা নিজেরাই করতে পারবে, নিজেদেরকে নিজেরাই সেভ করতে পারবে। তো এটা যখন আপনি এনশিওর করবেন তখন কিন্তু আপনার কর্মক্ষেত্রে একটা নিরাপত্তা নিশ্চিত হচ্ছে। তারপর আপনার প্রতিষ্ঠানের যে সমস্ত প্রাথমিক চিকিৎসা বা মেডিকেল সেন্টার বলেন বা হচ্ছে ইমার্জেন্সি বলেন, এই এই সমস্ত জিনিস যখন আপনি এনশিওর করবেন তখন কিন্তু আপনার প্রতিষ্ঠানে এই স্বাস্থ্যগত নিরাপত্তাটাও এনশিওর হয়ে যাচ্ছে। আপনার প্রতিষ্ঠান সুন্দর চাকচিক্যপূর্ণ থাকলো, কিন্তু দেখা গেছে আপনার প্রতিষ্ঠানে যেখানে ওয়ার্কাররা কাজ করবে সেখানে পর্যাপ্ত পরিমাণ আলো নাই। আইন অনুযায়ী মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে কর্মক্ষেত্রে আপনাকে 350 লাক্স মিনিমাম থাকতে হবে, তাহলে ওয়ার্কাররা সুন্দরভাবে কাজ করতে পারবে। সো আপনার যদি পর্যাপ্ত আলোর ব্যবস্থা না করতে পারেন বা না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ওয়ার্কাররা সেখানে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করবে না, বরঞ্চ অসুবিধার সম্মুখীন হবে। পর্যাপ্ত যদি বাতাসের ব্যবস্থা না থাকে, গরম হোক বা যদি কোনো আহ ঠান্ডা হোক বা গরম হোক, যদি আপনার প্রতিষ্ঠানে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা না থাকে, সেক্ষেত্রে কিন্তু ওয়ার্কাররাও ঠিকঠাক মতো কাজ করতে পারবে না, অসুবিধার সম্মুখীন হবে। পর্যাপ্ত খাবার পানির ব্যবস্থা থাকতে হবে, ওয়াশরুম ফেসিলিটি থাকতে হবে। এছাড়াও আপনার প্রতিষ্ঠানের যদি কোনো প্রকার কোনো কেমিক্যাল বা রাসায়নিক জাতীয় দ্রব্য থাকে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সেগুলোর জন্য ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট মেনটেন করতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে রাসায়নিক দ্রব্যগুলো মেনটেন করতে হবে। প্রত্যেক কেমিক্যাল নিয়ে যারা কাজ করে, এরকম প্রত্যেকটা ওয়ার্কারকে আপনাকে অ্যাওয়ারনেস করাতে হবে রেগুলারলি, যাতে করে তারা কিভাবে নিরাপদ ভাবে এই কেমিক্যাল গুলো ব্যবহার করবে, কিভাবে এগুলো ট্রান্সপোর্ট করবে, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করবে, এই বিষয়গুলো সম্পর্কে তাদের সবাইকে আপনাকে ট্রেনিং প্রোভাইড করতে হবে, যাতে করে সবাই এই বিষয় সম্পর্কে অবগত থাকে। তো এই যে এখানে যে কয়টা জিনিসের কথা বললাম, এগুলো যদি আপনি আপনার প্রতিষ্ঠানে ইমপ্লিমেন্ট করেন বা আপনার প্রতিষ্ঠান যদি এই অনুযায়ী পরিচালনা করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার আইন অনুযায়ী যে রিকোয়ারমেন্ট রয়েছে সেগুলো কিন্তু বাস্তবায়ন হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। সো এখানেও কিন্তু কমপ্লায়েন্স ইমপ্লিমেন্টেশনের একটা পার্ট আপনি মেনে চলতেছেন। তারপর হচ্ছে ডিসক্রিমিনেশন। আপনার প্রতিষ্ঠানে যে সমস্ত ওয়ার্কার বা হচ্ছে এমপ্লয়ি যারা রয়েছে, কাউকে আপনি কোনো প্রকার কোনো ডিসক্রিমিনেশন করতে পারবেন না বা বৈষম্য করতে পারবেন না। হতে পারে এটা লিঙ্গগত ভাবে কোনো বৈষম্য হতে পারে, বা আপনার থেকে বয়সে ছোট বা বেশি প্রবীণ হতে পারে, বা অন্য ধর্মাবলম্বী হতে পারে, বা অন্য জাতির হতে পারে, বা কেউ প্রতিবন্ধী হলে তাকে হেয় বা হচ্ছে অন্যভাবে দেখা বা তাকে নিয়ে কটু কথা বলা, এই যে ধরনের জিনিস সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে আইনে, এগুলো টোটালি করা যাবে না। তারপর আপনার প্রতিষ্ঠানে যে সমস্ত ওয়ার্কার বা এমপ্লয়ি রয়েছে, সবাইকে আপনাকে সমান চোখে দেখতে হবে। আপনার একজন কাছের বা হচ্ছে কোনো ওয়ার্কারের সাথে যদি সখ্যতা বেশি থাকে, তাকে আপনি যে বেনিফিট দিবেন, আপনার সকল ওয়ার্কারদের বা সকল শ্রমিকদেরই সেম বেনিফিট দিতে হবে। কাউকে আপনি কম বেনিফিট দিলেন, আরেকজনকে বেশি দিলেন, এই যে বৈষম্য গুলো, এগুলো করা যাবে না। বা হচ্ছে যার সাথে আপনার সম্পর্ক ভালো, তাকে আপনি কাজের বেলা ছেড়ে দিচ্ছেন, বা সেটা হচ্ছে আপনার সম্পর্ক ভালো, তাকে আপনি কারো সাউন্ড আসতেছে। একেবারে রাজীব রাজীব অধিকারী কোথায়? ওনার কাছে মিউট করবেন না, ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এই পরিচয় আমি একটা কথা বলি। জি স্যার। আপনি যদি সম্ভব হয় তাহলে সবাইকে একটু আনমিউট করে দেন, কারণ অনেকে মিউট করে রাখছে, তো তো কথাটা ইকো হচ্ছে, সমস্যা হচ্ছে, অন্যান্য পার্টিসিপেন্টে কিন্তু প্রবলেম হচ্ছে। যদি কারো কোনো প্রশ্ন থাকে চ্যাট বক্সে লিখবে অথবা সে হ্যান্ড রাইজ করবে, আমার মনে হয় এটা করলে পরে সবচেয়ে ভালো হয়। জি স্যার, ইনস্ট্রাকশন তো স্যার এভাবে দিয়েছিলাম, তারপর হয়তো আচ্ছা, তাহলে আনফরচুনেটলি কারো সবার কাছে অন্য আমার হয়ে একটা গেছে, আমি রিকোয়েস্ট, সবাইকে। আপনারা কাইন্ডলি একটু আপনাদের মাইক্রোফোনটা মিউট করে রাখেন, জি আনমিউট করে রাখেন, কারণ আপনাদের কথাগুলো ব্যাকগ্রাউন্ড থেকে শোনা যাচ্ছে এবং ডিস্টার্ব হচ্ছে। একটু প্লিজ এই জিনিসটা একটু আপনি একটু ফলো করেন কাইন্ডলি। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ।
আচ্ছা, এছাড়াও দেখা গেছে শুধু যে আপনি এই কয়েকটা বিষয়ের উপর আহ, যেমন ধরেন লিঙ্গ, বয়স বা জাতি, ধর্ম, বর্ণ এইসব বিষয়ের উপর একটু নেগেটিভ থাকলে যে এটা বৈষম্য হচ্ছে শুধু তাই নয়, এছাড়াও যদি দেখা যায় আপনি আহ কোনো ওয়ার্কারের কোনো মূল্যবান জিনিসপত্র আটকে রেখে বা তাকে দিয়ে আপনি মানে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করতে চাচ্ছেন, বা হচ্ছে আপনার যার সাথে রিলেশন ভালো তাকে আপনি সম্পূর্ণ ধরনের ফেসিলিটি দিচ্ছেন, এই জিনিসগুলো কিন্তু বৈষম্যের আওতাভুক্ত হয়ে যায়। এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যাতে আমাদের কোম্পানি পলিসি অবশ্যই শ্রমিকদের অধিকার রক্ষার্থে কাজ করে এবং কোনো প্রকার কোনো বৈষম্যকে যাতে এলাও না করে, এই বিষয়গুলো আপনাদেরকে মেনে চলতে হবে। আচ্ছা, এছাড়াও বিভিন্ন আইন, যেমন হচ্ছে আপনার বাংলাদেশ শ্রম আইন বা শ্রম বিধিমালা যেগুলো রয়েছে, এগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে। আইএলও কনভেনশন বা ইউএনজিপি গাইডলাইন যেগুলো রয়েছে বা প্রিন্সিপাল যেগুলো রয়েছে, এছাড়াও হিউম্যান রাইটস এর যে সমস্ত রিকোয়ারমেন্টস গুলো রয়েছে, সেগুলো নিয়ে আমাদের স্টাডি করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের ওয়ার্কারদের বেনিফিটস এবং তাদের রাইটস গুলো আমাদেরকে এনশিওর করতে হবে। এছাড়া আমাদের বায়ার্সদের যে সমস্ত কোড অফ কন্ডাক্ট বা ইন্টারন্যাশনাল যে সমস্ত স্ট্যান্ডার্ড রয়েছে সেগুলো মেনে চলতে হবে। এবং অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কর্মক্ষেত্রে সবার মধ্যে ইথিক্স, ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি, এই তিনটা জিনিস গড়ে তুলতে হবে, যাতে করে কেউ একটা ভুল করলেও যাতে স্বীকার করে যে না, আমি এই ভুলটা করেছি। ভুল করলে কিন্তু এটা সমাধান রয়েছে, কিন্তু কেউ যদি ভুল করে সেই ভুলটাকে স্বীকার না করে বা কাউকে না বলে, সেক্ষেত্রে কিন্তু সেই ভুলটা শুধরাতে বা ভুলটা আইডেন্টিফাই করতে কিন্তু লং একটা সময় নষ্ট হয়ে যায়। সো সেখানে কিন্তু কোম্পানি বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হয়। এই জিনিসগুলো আমাদের প্রতিষ্ঠানে এনশিওর করতে হবে, সবার মধ্যে সততা রাখতে হবে এবং সবাই ইথিক্স এর মধ্যে থেকে কাজ করবে। এবং প্রত্যেকে যদি প্রত্যেকের জবাবদিহিতা এনশিওর করে যার যার জায়গা থেকে, তার সিনিয়র পার্সন হোক বা তার ইমিডিয়েট বস হোক, যারাই রয়েছে তার দায়িত্বে, তাদেরকে অবশ্যই যাতে সব ধরনের জবাবদিহিতা গুলো এনশিওর করে থাকে। এ পর্যায়ে আমরা একটু আলোচনা করব ইম্পর্টেন্স অফ সোশ্যাল কমপ্লায়েন্স। শুরুতে রয়েছে হচ্ছে শ্রম আইন মেনে চলা। শ্রম আইন মেনে চলার গুরুত্বটা কি? আহ দেখা গেছে কোনো আইন ভঙ্গ করলে কিন্তু আপনি বিভিন্ন ধরনের আর্থিক জরিমানা বা হচ্ছে ফাইনান্সিয়াল ফাইনের মধ্যে পড়তেছেন, বা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের বিভিন্ন অর্ডার ক্যান্সেল হয়ে যেতে পারে, বা হচ্ছে আপনি বাইরের কাছে কোনো কারণে ছোট হয়ে যেতে পারেন। যদি এখানে আমি একটা এক্সাম্পল দিই, যাদের প্রতিষ্ঠানে ওয়েট প্রসেস বা ওয়াশিং হোক বা বা ইটিপি আছে এক কথায়, তারা বুঝতে পারবেন যে অনেক সময় দেখা গেছে আমরা আহ, একটু সাশ্রয়ের জন্য ইটিপি ওয়াটারটাকে ট্রিটমেন্ট করে কিন্তু সরাসরি ছেড়ে দিই, সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি আমাদের এনভায়রনমেন্টটা ক্ষতি হয়। যাদের প্রতিষ্ঠানে ইটিপি আছে তাদের প্রতিষ্ঠানে দেখবেন যে ফ্রিকোয়েন্টলি এনভায়রনমেন্টের বিভিন্ন ইন্সপেক্টর মাঝে মাঝেই চলে আসে, মানে আনঅ্যানাউন্সলি। তো এরকম একটা প্রতিষ্ঠানে আহ, ধরেন আমি রেগুলারলি কনসালটেন্সি করি, তো ওনারা মাঝে মাঝে এই কাজটা করে যে হচ্ছে একটা চুড়াই ড্রেনেজ লেআউটে একটু সমস্যা করে, বা মাঝে মাঝে একটু ওই পানিটাকে ডিরেক্ট ছেড়ে দেয়। সো সে কারণে দেখা যাচ্ছে পরিবেশ বিশালভাবে ক্ষতিগ্রস্ত হয়। যখন শ্রম এনভায়রনমেন্ট ইন্সপেক্টর ওনাদের প্রতিষ্ঠানে এসেছে, তখন তাদের ছিল একটা ড্রেনেজ লেআউট দিয়ে বাইপাস একটা লাইন করা ছিল, যেটা হচ্ছে তাদের যে ওয়াশের পানিটা রয়েছে, ওয়াশের পানিটা সরাসরি সিটি কর্পোরেশনের যে ড্রেনটা রয়েছে সেখানে মানে চোরাই ভাবে একটা লাইন করে নিয়েছে, যেখান থেকে তারা সরাসরি সেই সিটি কর্পোরেশনের ড্রেনের মধ্যে পানিটা ছেড়ে দিচ্ছে, সেটা কোনো প্রকার কোনো ট্রিটমেন্ট ছাড়াই। যখন এই জিনিসটা এই ইন্সপেক্টর দেখতে পারলো, সেই ক্ষেত্রে তিনি তো এটা কোনোভাবে মার্সি করবে না, সেক্ষেত্রে দেখা গেছে তাকে অলরেডি 7 লাখ বা তার মতো একটা বড় ধরনের একটা অ্যামাউন্টের ফাইন করে বসলো।
এছাড়াও তার প্রতিষ্ঠানকে অলরেডি প্রায় 1 সপ্তাহের মতো সিল করে রাখছিল। তো এই যে এই ধরনের যদি আমরা আইন যেগুলো রয়েছে আমার প্রতিষ্ঠানে, যে ইটিভি থাকলে বা ওয়েট কোনো প্রসেস থাকলে আমাকে এই ইটিভির মাধ্যমে পানিগুলো ট্রিটমেন্ট করে তারপরে ছাড়তে হবে, এই বিষয়গুলো যদি সে মেনে চলতো, সে আইন, পরিবেশ আইন যদি মেনে চলতো, তাহলে কিন্তু তার এই যে বড় ধরনের জরিমানা বা হচ্ছে ক্ষতির সম্মুখীন কিন্তু হওয়া লাগতো না। এছাড়াও দেখা গেছে যখন আপনি শ্রম আইন মেনে চলবেন সেক্ষেত্রে কিন্তু, বা হচ্ছে আপনার আদার্স যে সমস্ত অ্যাপ্লিকেবল আইন রয়েছে সেগুলো যখন মেনে চলবেন, আপনি কিন্তু বিভিন্ন আইনের জটিলতা হোক বা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের সাস্টেনেবিলিটিটা কিন্তু তখন আরো ডিউরেবল হবে। মানে আপনি যতটুকু আইনের প্র্যাকটিস যত বেশি থাকবে, আপনার প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা তত সুশৃঙ্খল হবে, এবং সবাই যখন এটার প্রতি হ্যাবিচুয়েটেড হয়ে যাবে তখন কিন্তু দেখবেন আপনার প্রতিষ্ঠান ডে বাই ডে সাস্টেনেবল হচ্ছে। সেটা আপনি আন্তর্জাতিক ভাবে বলেন বা আপনার সাপ্লাই স্টেক হোল্ডার, সবাই কিন্তু আপনাকে আলাদা একটা নজরে দেখবে, তারা কিন্তু সবাই আপনার প্রতি একটা পজিটিভ ইম্প্যাক্ট থাকবে। তো এই ছিল আইন মেনে চলার দুইটা দিন এখানে, অল্প সময়তে এর জন্য কয়েকটা জিনিস আমি এখানে নিয়ে এসেছি। তারপর আপনার আন্তর্জাতিক ভাবে দেখা গেছে আপনার বায়ার বলেন বা হচ্ছে ইন্টারন্যাশনালি যে পোর্টাল গুলো রয়েছে সেখানেও কিন্তু যদি আপনার রেগুলার এরকম কমপ্লায়েন্স প্র্যাকটিস থাকে, সেক্ষেত্রে আপনার একটা ব্র্যান্ড ইমেজ তৈরি হচ্ছে। যখন আপনার কোনো ক্লায়েন্ট বা কোনো কাস্টমার যখন আপনার প্রতিষ্ঠানে ভিজিটে আসবে, তখন যদি দেখে এখানে এসে যে আপনি সুশৃঙ্খল ভাবে আপনার কর্ম পরিবেশটা তৈরি করেছেন এবং সে অনুযায়ী আপনার ওয়ার্কার বা এমপ্লয়ি সবাই একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে চলতেছে এবং সবার মধ্যে ইথিক্সটা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু বায়ারও আপনাদের প্রতি পজিটিভ একটা ইম্প্যাক্ট দেখতে পারবে। এবং এছাড়াও যদি তারা ধরেন অন্য কোনো বায়ারের সাথে যদি তাদেরও কোনো কানেকশন থাকে, তারাও কিন্তু চাইবে তাদের দেশের যে সমস্ত বায়ার রয়েছে তাদের প্রোডাক্ট গুলো একটা নিরাপদ জায়গা থেকে তৈরি হোক। সেক্ষেত্রে তারাও কিন্তু চাইলে তাদের কাছে আপনাদেরকে রেফার করতে পারে যে বাংলাদেশে XYZ কোম্পানিটাকে আমি দেখে এসেছি, সেটা ফুললি কমপ্লায়েন্ট কালচার তারা মেনটেন করে থাকে, সেক্ষেত্রে তুমি চাইলে তার কাছে এই অর্ডারটা প্লেস করতে পারো। সো সেখানে কিন্তু আপনার আন্তর্জাতিক ভাবে যে একটা ব্র্যান্ড ভ্যালু বা একটা মার্কেটিং, সেটা কিন্তু অটোমেটিকলি তখন হয়ে যাচ্ছে। যখন দেখবে কোনো বায়ার এই যে আপনার এই সমস্ত কমপ্লায়েন্ট কালচারটা যখন দেখতে পারবে, তখন কিন্তু আলটিমেটলি তার আপনার প্রতি একটা আস্থা তৈরি হয়ে যাবে বা একটা নির্ভরযোগ্য একটা জায়গা আপনি তখন তার কাছ থেকে তৈরি করে নিচ্ছেন। তো এই জিনিসগুলো আপনাকে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ প্রভাব দিচ্ছে আপনার প্রতিষ্ঠানের জন্য। এছাড়াও দেখা গেছে আপনাদের যখন এই কমপ্লায়েন্ট কালচারটা আপনার প্রতিষ্ঠানে ইমপ্লিমেন্ট হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রতিষ্ঠানের যে সমস্ত ওয়ার্কার রয়েছে তারাও কিন্তু আপনার প্রতিষ্ঠানের প্রতি একটা মনোবল তৈরি হয়ে যাবে, বা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের প্রতি একটা দুর্বলতা তার মধ্যেও কাজ করবে যে না, প্রতিষ্ঠান কিন্তু আইন অনুযায়ী যে সমস্ত বেনিফিটস আমার প্রাপ্য রয়েছে সবকিছু যখন আমাকে দিচ্ছে, সেক্ষেত্রে আমারও উচিত প্রতিষ্ঠানকে কিছু একটা দেওয়া। সো সেই হিসেবে কিন্তু আপনার প্রত্যেকটা কর্মী কিন্তু চাইবে ডেডিকেশন দিয়ে তার সর্বোচ্চ প্রোডাকশনটা আপনাকে প্রেজেন্ট করতে। সো তখন কিন্তু আলটিমেটলি দেখবেন আপনার ডে বাই ডে উৎপাদনশীলতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এবং আপনার কাজের যে গুণগত মান বা হচ্ছে কাজের যে কোয়ালিটি রয়েছে সেটাও কিন্তু আগের থেকে অনেক ভালো একটা ফিডব্যাক সেখান থেকে পাচ্ছেন। যখন দেখবেন শ্রমিকদের মধ্যে কোনো প্রকার অসন্তুষ্টি রয়েছে বা কোনো প্রকার কোনো ডিসস্যাটিসফ্যাকশন রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রপারলি প্রোডাক্টিভিটি আদায় করতে পারবেন না। সেজন্য এই যে অ্যাপ্লিকেবল কমপ্লায়েন্স যেগুলো আপনার জন্য রয়েছে, সেগুলো আপনার যদি মেনটেন করেন ফুললি বা এবং সুন্দরভাবে যদি আপনার সেই কালচারটা তৈরি করতে পারেন, তাহলে কিন্তু একটা ভালো একটা বেনিফিট তাদের কাছ থেকে আপনি পেয়ে যাবেন। আচ্ছা। তো এই শ্রম আইন বলেন বা হচ্ছে আইএলও কনভেনশন বলেন বা মানবাধিকার বা ইউএন
ইউডিএইচআর যেটা হিউম্যান রাইটস যে পার্টটা রয়েছে, তারপরে ইউএনজিপি যে প্রিন্সিপাল গুলো রয়েছে। সো এই জিনিসগুলো কিন্তু কম বেশি আমাদের সবার প্রতিষ্ঠানের জন্যই প্রযোজ্য। সো এই অ্যাপ্লিকেবল ল গুলো নিয়ে যদি একটু কথা বলি, সেই ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন মূলত শুরু হয়েছিল 2006 সালে, যেটা হচ্ছে বিজিএমই, আইএলও এবং হচ্ছে বাংলাদেশ সরকার, এই তিনটা সংগঠনের সমন্বয়ে এই বাংলাদেশ শ্রম আইনটা গঠিত হয়েছিল 2006 সালে। তারপরে দেখা গেছে যুগের পালাক্রমে অনেক সময় আমরা নতুন নতুন সমস্যা ফেস করি বা নতুন নতুন সমস্যার সম্মুখীন যখন হই, তখন আমাদের পূর্ববর্তী আইনগুলো অনেক সময় সংশোধন করতে হয় বা নতুন করে একটু মডিফাই করতে হয়। সেক্ষেত্রে দেখা গেছে এই শ্রম আইনটা এখন পর্যন্ত মূলত 2013 সালে এবং 2018 সালে মোট দুইবার সংশোধন করা হয়েছিল। এবং শ্রম বিধিমালা 2015 সালে যেটা করা হয়েছিল, সেটা 2022 সালে এখন পর্যন্ত একবার সংশোধন করা হয়েছিল। তো এই শ্রম আইন বা শ্রম বিধিমালার উদ্দেশ্যটা মূলত কি? শ্রম আইন এবং শ্রম বিধিমালার মূল উদ্দেশ্যটাই হচ্ছে যাতে আপনার প্রতিষ্ঠানে যে সমস্ত এমপ্লয়ি বা কর্মী যারা রয়েছে সবাই যাতে একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে থেকে তাদের যে সমস্ত অধিকার রয়েছে, তাদের যে সমস্ত নিরাপত্তার জনিত যে সমস্ত রিকোয়ারমেন্টস গুলো রয়েছে, এবং নিয়োগের ক্ষেত্রে যাতে কোনো প্রকার কোনো বৈষম্য শিকার না হয়, এছাড়া তারা যাতে সম্পূর্ণ ন্যায্য বেনিফিটস গুলো পেয়ে থাকে, এইগুলো একটা নির্দিষ্ট রেফারেন্স তারা তৈরি করেছে, যেটা আপনি আমি সবাই মেনে চলি। তো এই শ্রম আইনের মূল উদ্দেশ্যটাই হলো আমাদের ওয়ার্কারদের সমস্ত বেনিফিটস যাতে সুশৃঙ্খল ভাবে একটা নির্দিষ্ট জিনিসকে ভিত্তি হিসেবে ধরে আমরা আদায় করতে পারি। এবং যদি কোনো জায়গায় এটার কোনো হস্তক্ষেপ হয়, সেক্ষেত্রে কোন উপায়ে কোথা থেকে এই সমস্ত এই সমস্যার সমাধান করা হবে সেই বিষয়েও একটা সুষ্ঠু সমাধান আইনের মধ্যে দেওয়া রয়েছে। শ্রম আদালত বলেন বা হচ্ছে শ্রম আইনের কোনো ব্যাঘাত ঘটলে কোথায় কার মাধ্যমে কিভাবে সমাধান করতে হবে সবকিছুই আইনের মধ্যে উল্লেখ করা রয়েছে। তো এই শ্রম আইনের কয়েকটি গুরুত্বপূর্ণ পার্ট এখানে নিয়ে এসেছে, যেমন হচ্ছে ওয়ার্কিং আওয়ার এবং ব্রেক টাইম। মূলত শ্রম আইন অনুযায়ী বা হচ্ছে আন্তর্জাতিক আইন অনুযায়ী আমাদের সর্বোচ্চ সাধারণ কর্মঘন্টা হচ্ছে 8 ঘন্টা। সেটা হচ্ছে আমাদের বিরতির সময়টা বাদে প্রতিদিন সর্বোচ্চ একজন মানুষ সাধারণ কর্মঘন্টা হচ্ছে 8 ঘন্টা, যেটা হচ্ছে সাপ্তাহিক হিসাব করলে হচ্ছে 6 টা 48 ঘন্টা হচ্ছে তার সাধারণ কর্মঘন্টা। এছাড়াও যদি তাকে দিয়ে আপনি কোনো প্রকার কোনো অতিরিক্ত কাজ করেন, সেটার জন্য অবশ্যই তাকে অতিরিক্ত দ্বিগুণ মজুরি প্রোভাইড করতে হবে। এছাড়া হচ্ছে মজুরি বা আদার্স যে সমস্ত সুবিধাগুলো রয়েছে, যেমন মিনিমাম ওয়েজেস এনশিওর করতে হবে আপনাকে, টাইমলি স্যালারি প্রোভাইড করতে হবে, বা ওভারটাইমের যে পেমেন্ট গুলো রয়েছে সেগুলো নির্দিষ্ট সময় দিতে হবে, বা সম্পূর্ণ ওভারটাইমের টাকা দিতে হবে। অনেক সময় দেখা যায় যে হচ্ছে বেশিরভাগ গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এগুলো হয় যে কোনো ওয়ার্কারকে ইচ্ছা করে লাইন চিফ বা সুপারভাইজার রাত 10টা 11টা পর্যন্ত কাজ করায়, দেখা গেছে 2-3 ঘন্টা ওভার টাইম দেয়, বাকি ওভার টাইম গুলো দেয় না, বা অনেক সময় কাজে একটু ভুল করলে ওভার টাইম কেটে দেয়। এই যে জিনিসগুলো, এগুলো করা যাবে না। একজন ওয়ার্কার যতক্ষণ কাজ করেছে তার ততক্ষণের টাকায় তাকে দিতে হবে। তারপর রয়েছে হচ্ছে শিশু শ্রম আইন বলেন বা হচ্ছে বায়ারের সিওসি বলেন, সবকিছুর মধ্যে কিন্তু শিশু শ্রম সম্পূর্ণ নিষিদ্ধ। তো শিশু শ্রম বলতে মূলত আমরা কি বুঝি? শিশু শ্রমটা হচ্ছে মূলত 14 বছরের নিচে যে সমস্ত মানুষ রয়েছে তাদেরকে আমরা শিশু হিসেবে গণ্য করে থাকি, এবং 18 বছরের নিচে 14 বছরের উপরে যে সমস্ত মানুষ রয়েছে তাদেরকে আমরা কিশোর হিসেবে গণ্য করি। সো শিশু শ্রম তো টোটালি প্রহিবিটেড প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য। এছাড়াও যদি কোনো প্রতিষ্ঠান চায় যে তার প্রতিষ্ঠানে সে শিশু শ্রমিক না হোক, কিশোর শ্রমিক দিয়ে কাজ করাবে, যাদেরকে সে অল্প বেতনে নিতে পারবে, এরকম থাকে অনেকে। তো সেক্ষেত্রেও কিন্তু
সরকার নির্দিষ্ট কিছু নিয়ম কানুন দিয়ে দিয়েছে যে কোনো প্রতিষ্ঠানে যদি কোনো কিশোর শ্রমিক থাকে তাহলে তাকে অবশ্যই তার পড়াশোনার সুযোগ, খেলাধুলার সুযোগ, এগুলোর সুযোগ অবশ্যই দিতে হবে তাকে। স্কুলের তার যে পড়াশোনার যে সময় বা স্কুলের যে সময়, সেই সময়টুকুতে আপনি কোনো প্রকার কোনো কাজ করাতে পারবেন না। এই যে স্পেশাল যে সমস্ত রিকোয়ারমেন্টস গুলো রয়েছে সেগুলো মিট করে আপনাকে কিশোর শ্রমিক দিয়ে কাজ করাতে হবে। এই জন্য দেখবেন কোনো প্রতিষ্ঠানে কিন্তু 18 বছরের নিচে কাউকে রিক্রুট করতে চায় না বা করে না। তারপর হচ্ছে ম্যাটারনিটি বেনিফিটস বা মাতৃত্বকালীন সুবিধা। শ্রম আইন অনুযায়ী বাংলাদেশের যে সমস্ত শিল্প কারখানা রয়েছে সবগুলোতে হচ্ছে আমরা মেনটেন করে থাকি হচ্ছে 16 সপ্তাহ আমরা বেসিক্যালি মাতৃত্বকালীন ছুটি দিয়ে থাকি। এছাড়াও এই 16 সপ্তাহের শুধু ছুটি না, সবেতনের ছুটি দিয়ে থাকি। যদি কোনো সময় দেখা গেছে কোনো ওয়ার্কারের জয়নিং জয়নিং এর পরে আপনার প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় যদি 2 বা ততোধিক বাচ্চা জীবিত থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সে এই ম্যাটারনিটি বেনিফিটের আওতাভুক্ত হবে না। সো এছাড়া এই রিসেন্ট হচ্ছে 2022-এর যে সংশোধন, সেখানে আবার নতুন একটা ছুটি অ্যাড হয়েছে যেটা হচ্ছে মিসক্যারেজ ছুটি। মানে কোনো যদি অ্যাক্সিডেন্ট হয় বা মিসক্যারেজ যদি হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু একটা মানুষের রিকভারি করতে একটু সময়ের প্রয়োজন হয়। সেজন্য শ্রম বিধিমালা যেটা রয়েছে 2022, সেই অনুযায়ী তাকে 4 সপ্তাহের একটা ছুটি দেওয়ার বিধান তারা তৈরি করেছে। এই যে ম্যাটারনিটি বেনিফিটস, এগুলো কিন্তু আপনাকে শ্রম আইন অনুযায়ী মেনে চলতে হবে। এছাড়াও কর্মক্ষেত্রে যে অকুপেশনাল যে সমস্ত সেফটি বা হচ্ছে হেলথ এন্ড সেফটির যে পার্ট গুলো রয়েছে সেগুলো অবশ্যই আপনাকে মেনে চলতে হবে। যেমন আপনার প্রতিষ্ঠানের বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা, পর্যাপ্ত স্যানিটেশনের ব্যবস্থা এবং মেল ফিমেল টয়লেটের আলাদা আলাদা ব্যবস্থা, এবং হচ্ছে ফিমেল পার্সনদের জন্য স্পেশাল যে রিকোয়ারমেন্টস গুলো রয়েছে সেগুলো ফুলফিল করা। এছাড়াও আপনার প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় কোনো প্রকার কোনো ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট হলে সেজন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা এবং চিকিৎসা প্রদান করা, বা কোনো প্রকার কোনো অগ্নি দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট হলে আপনার প্রতিষ্ঠানে যে সমস্ত ফায়ার রেস্কিউ টিম বা ফায়ার ফাইটার টিম বা হচ্ছে ফার্স্ট এডের টিম যারা রয়েছে তাদেরকে সবসময় ট্রেনিং প্রোভাইড করা, যাতে করে তারা এই যে অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্টের যে টাইমটা রয়েছে সে সময় যেন পর্যাপ্ত সময় দিতে বা সাহায্য করতে পারে, সেই বিষয়ে আপনার পর্যাপ্ত প্র্যাকটিস থাকতে হবে। এছাড়াও অনেক সময় দেখা যায় আমাদের অনেক এমপ্লয়ি বা কর্মীরা ইচ্ছায় বা অনিচ্ছায় অনেক ধরনের রুলস বা ডিসিপ্লিন ব্রেক করে থাকে, বা কোনো আইন অমান্য করে থাকে, বা ইন্টারনাল যে সমস্ত আমাদের পলিসি প্রসিজার রয়েছে সেগুলো অমান্য করে থাকে। সেক্ষেত্রে শ্রম আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থাও রয়েছে, যেটাকে ডিসিপ্লিনারি অ্যাকশন বলা হয়। সো যদি কোথাও দেখেন আহ আপনার যে সমস্ত শৃঙ্খলা বা হচ্ছে নিয়ম কানুন রয়েছে কোথাও ভঙ্গ হচ্ছে, সেক্ষেত্রে আপনি চাইলে তাকে শ্রম আইন অনুযায়ী ডিসিপ্লিনারি অ্যাকশন বা শাস্তির আওতায় নিয়ে আসতে পারেন। তারপরে আরো যেটা রয়েছে আছে আন্তর্জাতিক শ্রম সংস্থান বা হচ্ছে আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন যেটা রয়েছে। তো আইএলও কনভেনশন এখানে কয়েকটা রেফারেন্স তুলে এনেছি যে যেগুলোর আঙ্গিকে মূলত আমাদের ওয়ার্কারদের বেনিফিটস বা তাদের যে রাইটস গুলো আমরা এনশিওর করে থাকি আমাদের কর্মক্ষেত্রে। তো এই আইএলওর মূল লক্ষ্যটাই কিন্তু হচ্ছে আমাদের যে সমস্ত ওয়ার্কার বা শ্রমিক রয়েছে তাদেরকে একটা মানসম্পন্ন বা একটা নিরাপদ কর্মপরিবেশ যাতে নিশ্চিত করা যায়, সেটা কিন্তু তাদের মূল লক্ষ্য। সেজন্য দেখা গেছে এখানে কয়েকটা রেফারেন্স নিয়ে এসেছি, যেমন হচ্ছে আইলো কনভেনশনের যে সি মানে ক্লস 138 যেটা রয়েছে, সেখানে কিন্তু শিশু শ্রম বা হচ্ছে ন্যূনতম বয়স একটা নির্ধারণ করে দেওয়া রয়েছে যে কোনো প্রতিষ্ঠানে ন্যূনতম কত বয়স হলে তাদেরকে রিক্রুট করা যাবে বা শিশু শ্রমিক নিয়োগ করা যাবে না, এই বিষয় সম্পর্কে কিন্তু ক্লস 138-এ স্পষ্টভাবে বলা রয়েছে। এছাড়াও
ক্লস 182-তে রয়েছে হচ্ছে শিশু শ্রমের সবচেয়ে খারাপ রূপ বিলুপ করা। ক্লস 87-তে রয়েছে হচ্ছে সংগঠনের স্বাধীনতা। ক্লস 98-তে রয়েছে সংগঠনের অধিকার রক্ষা এবং সমষ্টিগত দর কষাকষি বা কালেকটিভ বার্গেনিং যেটাকে আমরা বলি। তারপর হচ্ছে ক্লস 29-এ রয়েছে ফোর্স লেবার বা হচ্ছে জোরপূর্বক কাজ যেটাকে আমরা বলে থাকি, বা কারো মতের ইচ্ছায় বা কারো ইচ্ছার বিরুদ্ধে গিয়ে জোরপূর্বক কোনো কাজ করানো, বা কারো কোনো গুরুত্বপূর্ণ কিছু আটকে রেখে তাকে বা বন্দি করে অবস্থায় রেখে তাকে দিয়ে কাজ করানো, এই জিনিসগুলো সম্পূর্ণ প্রহিবিটেড। তারপর রয়েছে ক্লস 105-এ রয়েছে হচ্ছে এই ফোর্স লেবারটা কিভাবে রিমুভ করা যায় বা রিডিউস করা যায় সেই বিষয় সম্পর্কে আলোচনা করা রয়েছে। ক্লস 155 যেটা আইএলও কনভেনশনে, সেখানে আপনার অকুপেশনাল হেলথ এন্ড সেফটি বিষয়ে বলা রয়েছে যে আপনার প্রতিষ্ঠানে বা কর্মক্ষেত্রের স্বাস্থ্য এবং নিরাপত্তা কিভাবে নিশ্চিত করতে হবে সে সম্পর্কে পর্যাপ্ত গাইডলাইন সেখানে দেওয়া রয়েছে। তারপর ক্লস 190 যেটা রয়েছে, সেখানে রয়েছে কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি প্রতিরোধ। কোনো প্রকার কোনো হ্যারাসমেন্ট বা অ্যাবিউজ বা কোনো প্রকার কোনো ডিসক্রিমিনেশন আপনার প্রতিষ্ঠানে করা যাবে না, এগুলো সম্পূর্ণ প্রহিবিটেড। সো এই যে আইএলও কনভেনশনের এই কিছু কনভেনশন যেগুলো এখানে নিয়ে এসেছে, এগুলো যদি আপনার প্রতিষ্ঠানে ইমপ্লিমেন্ট করেন তাহলে কিন্তু এটা শ্রম আইনের সাথে ম্যাক্সিমামটাই কমপ্লাই করে থাকে। কারণ হচ্ছে শ্রম আইনটাই মূলত গঠন করা হয়েছে আইএলও কনভেনশন, ইউএনজিপি বা হচ্ছে হিউম্যান রাইটস যে সমস্ত গাইডলাইন গুলো রয়েছে সেগুলো থেকে মূলত এই জিনিসগুলো তৈরি করা হয়েছে। তারপরে হচ্ছে হিউম্যান রাইটস এর যে সমস্ত ধারাগুলো রয়েছে এখানে যদি বলি, সেক্ষেত্রে এখানে কয়েকটা ধারার কথা বলা রয়েছে। যেমন হচ্ছে হিউম্যান রাইটস এর ধারা 23-এ বলা রয়েছে কাজ করার অধিকার, ন্যায্য মজুরি এবং নিরাপদ পরিবেশ। শ্রম আইন অনুযায়ী কিন্তু সেই একই বিষয় বলা রয়েছে যে হচ্ছে প্রত্যেককে ন্যায্য মজুরি দিতে হবে, নিরাপদ কর্ম পরিবেশ দিতে হবে এবং কাজ করার পূর্ণ অধিকার দিতে হবে বা পূর্ণ স্বাধীনতা দিতে হবে। ধারা 24-এ রয়েছে কি বিশ্রাম ও অবসর এবং সীমিত কর্মঘন্টা। আমরা কিন্তু প্রতিদিন দেখেন 8 ঘন্টা কিন্তু একটা লিমিটেড কর্মঘন্টা আমরা মেনটেন করতেছি, এবং এই 8 ঘন্টার মধ্যে কিন্তু তাকে ব্রেক টাইম বা বিশ্রামের সময় কিন্তু এই লাঞ্চ টাইম যে 1 ঘন্টা দিচ্ছি সেটা কিন্তু এখানে কভার হয়ে যাচ্ছে। সো এই বিষয়গুলো অনুযায়ী কিন্তু আমরা আমাদের রেগুলার প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছি। ধারা 25-এ যেটা রয়েছে স্বাস্থ্য ও কল্যাণের জন্য উপযুক্ত জীবনমান, আপনার প্রতিষ্ঠানের হাইজিন বলেন বা নিরাপত্তা বলেন বা স্বাস্থ্যকর পরিবেশ এমন ভাবে তৈরি করতে হবে যাতে করে সেখান থেকে কোনো প্রকার কোনো হ্যাজার্ড না থাকে, যেটার মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের কোনো ওয়ার্কার বা কোনো কর্মী ক্ষতির সম্মুখীন হতে পারে। ধারা 26-এ রয়েছে শিক্ষা গ্রহণের অধিকার। আপনার প্রতিষ্ঠানে যে সমস্ত ওয়ার্কার রয়েছে প্রত্যেকেই যাতে আপনার প্রতিষ্ঠানের নিয়ম কানুন এবং যে সমস্ত সিইউসি বা স্ট্যান্ডার্ড রয়েছে সেগুলো সম্পর্কে যাতে পর্যাপ্ত অ্যাওয়ারনেস নিতে পারে সেজন্য আপনাদের সুযোগ করে দিতে হবে। আপনি বারবার শুধু একই শ্রমিকের ট্রেনিং প্রোভাইড করবেন, বাকিদের ট্রেনিং দিবেন না, এই বিষয়টা এখানে কিন্তু ডিসক্রিমিনেশনে আওতাভুক্ত হয়ে যাবে। এজন্য প্রত্যেক শ্রমিকের বর্তমানে যেটা বেস্ট প্র্যাকটিস আমি কয়েকটা প্রতিষ্ঠানে দেখেছি, তো এই প্রতিষ্ঠানগুলো কি করে তাদের ওয়ার্কারদের যে সমস্ত পার্সোনাল ফাইল রয়েছে সেই পার্সোনাল ফাইলে একটা লিস্টের মতো একটা কাগজ অ্যাটাচ করে রাখে যে সেই শ্রমিকটা কত তারিখে কোন ট্রেনিং এ অংশগ্রহণ করেছে এবং কতক্ষণ ট্রেনিংটা সে অংশগ্রহণ করেছে, মানে একটা লিস্ট আকারে, যাতে করে তার পার্সোনাল ফাইল খুললেই সবাই বুঝতে পারে যে এই পর্যন্ত বা এই প্রতিষ্ঠানে জয়েন করার পর থেকে সেই ওয়ার্কারটা এখন পর্যন্ত টোটাল কয়টা ট্রেনিং এ অংশগ্রহণ করেছে এবং কি কি বিষয় সম্পর্কে সে অবগত রয়েছে। সো এটা আমার কাছে একটা বেস্ট প্র্যাকটিস মনে হয়েছে। এটা আমাদের অ্যাজ ইউজুয়াল প্র্যাকটিসে কিন্তু আমরা এখনো নিয়ে আসিনি।
তো আপনারা চাইলে কিন্তু এটা ট্রাই করতে পারেন, এটা কিন্তু একটা বেস্ট প্র্যাকটিস। আচ্ছা, তারপর হচ্ছে ইউএনজিপি যে সমস্ত গাইডলাইন গুলো রয়েছে। তো ইউএনজিপি মূলত হচ্ছে 2011 সালে জাতিসংঘ থেকে প্রকাশিত হয়েছিল, যেটা হচ্ছে ব্যবসায়িক কর্মকাণ্ডের যে সমস্ত মানবাধিকার বা হিউম্যান রাইটস এর যে বিষয়গুলো রয়েছে সেগুলো এনশিওর করার জন্য 2011 সালে জাতিসংঘ এই ইউএনজিপি গাইডলাইনটা তৈরি করেছিল। এটার মূলত হচ্ছে তিনটি মূল স্তম্ভ রয়েছে। একটা হচ্ছে প্রটেক্ট, রেসপেক্ট এবং রেমেডি। তো প্রটেক্ট বলতে এখানে বোঝা যাচ্ছে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা নাগরিকের মানবাধিকার রক্ষা করা। আর রেসপেক্ট হচ্ছে ব্যবসায়িক যে সমস্ত দায়িত্বগুলো রয়েছে, সে ব্যবসায়িক যে দায়িত্ব সেগুলোর অধিকারকে সম্মান করা। এবং রিমিডি বলতে বোঝানো হয়েছে এখানে যদি কেউ ক্ষতিগ্রস্ত থাকে, কোনো ব্যবসায়ী হোক বা কোনো নাগরিক হোক, সেই ক্ষেত্রে সেই সমস্ত ক্ষতিগ্রস্ত ক্ষতিগুলো কিভাবে প্রতিকার করা যাবে সেই বিষয়গুলো সম্পর্কে মূলত এই ইউএনজিপি প্রাথমিক ধারণাটা ছিল। আর যদি এটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বলা হয়, প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা যেভাবে প্রয়োগ করে থাকবেন সেটা হচ্ছে আপনার অবশ্যই প্রতিষ্ঠানে একটা হিউম্যান রাইটস বা হচ্ছে মানবাধিকার পলিসি যেটা, সেটা তৈরি থাকতে হবে এবং সেই অনুযায়ী আপনার প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। এবং এই হিউম্যান রাইটস এর যে সমস্ত ঝুঁকি রয়েছে আপনার প্রতিষ্ঠানে, সেই ঝুঁকিটাকে আপনাকে অ্যানালাইজ করতে হবে। যে সমস্ত হ্যাজার্ড গুলো রয়েছে, হ্যাজার্ড গুলোকে আপনার আইডেন্টিফাই করে সেই হ্যাজার্ড গুলোকে কিভাবে রিডিউস করবেন সেটার একটা কারেক্টিভ অ্যাকশন প্ল্যান আপনারা তৈরি করবেন। এবং সেই অনুযায়ী ডে বাই ডে আপনারা যদি কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই মানবাধিকারটা দেখবেন ডে বাই ডে খুব সহজেই ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে অভিযোগ গ্রহণ ও সমাধানের ব্যবস্থা, মানে হচ্ছে আপনারা রেগুলার যেটা করেন হচ্ছে গ্রিভেন্স মেকানিজম। গ্রিভেন্স মেকানিজমটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের বা হচ্ছে কোনো একটা দেশের কথা যদি বলি, যে কোনো একটা তার প্রাপ্য কোনো জিনিস থেকে যদি সে বঞ্চিত হয়ে যায় বা তার কোনো একটা ক্ষোভ যদি জমা থাকে, সেটা প্রতিষ্ঠানের প্রতি হতে পারে বা কোনো ব্যক্তির প্রতি হতে পারে, সেই ক্ষোভটা যখন সে প্রকাশ করবে বা হচ্ছে আপনাকে জানাবে, সেটা হতে পারে কমপ্লেন্ট বক্সের মাধ্যমে বা হচ্ছে সরাসরি এইচআর এর কাছে বা যার কাছে হোক। যখন কোনো ম্যানেজমেন্ট বা হচ্ছে কমপ্লেন্ট বক্সের মাধ্যমে জানাবে, সেটা আপনি কিভাবে সমাধান করতেছেন, এটা আহ কি সমাধান দিলেন সেই বিষয়টা কিন্তু অবশ্যই ওপেনলি আপনাকে নোটিশ বোর্ড হোক বা পিএ সিস্টেম হোক, এই আহ যদি তার নাম অ্যাড্রেস সে প্রকাশ করে তাকে হোক, এটা কিন্তু অবশ্যই আপনাকে তাকে জানাতে হবে যে এই বিষয় সম্পর্কে আপনি কি স্টেপ নিয়েছেন বা কি সমাধান করেছেন। যদি এই সমাধানের যে পদ্ধতিটা বা মেকানিজমটা যদি আপনার এরকম হয় যে আপনি সমাধানটা সবার মাঝে উন্মুক্ত করে দিচ্ছেন, তাহলে কিন্তু সবাই জানতে পারবে যে এখানে ওয়ার্কারদের গ্রিভেন্সের পর্যাপ্ত মূল্যায়ন করা হয়। তো যখন আপনি ওয়ার্কারদের গ্রিভেন্সের বা অভিযোগের মূল্যায়ন করবেন, তখন কিন্তু ওয়ার্কারও আপনার প্রতি একটা সফট কর্নার থাকবে যে না, এই প্রতিষ্ঠান আমার অভিযোগের মূল্যায়ন করে, আমাকে মূল্যায়ন করে বা প্রাধান্য দেয়। সো আমিও এই প্রতিষ্ঠানের জন্য সর্বোচ্চটা করার চেষ্টা করব। যখন ওয়ার্কার এরকম স্যাটিসফাই থাকবে আপনার সমাধানের মাধ্যমে বা এই গ্রিভেন্স সলভ যখন করবেন, সেই সমাধানটা যখন তার কাছে পছন্দ হবে, তখন কিন্তু সে অবশ্যই স্যাটিসফাই হবে। বা তার যদি স্যাটিসফ্যাকশন না থাকে, সে কিন্তু চাইলে আবার সেটাকে আপিল করতে পারে। সো এই হচ্ছে গ্রিভেন্স মেকানিজম। তো এখানে আহ আমরা মূলত প্রতিষ্ঠানে কিভাবে এই সোশ্যাল কমপ্লায়েন্স কালচারটা বিল্ড আপ করব, সেটার কয়েকটা স্টেপ নিয়ে এখানে একটু কথা বলবো। তো প্রথমে এখানে যেটা রয়েছে স্টেপ ওয়ানে, আপনার প্রতিষ্ঠানে যে নীতিমালা বা হচ্ছে কমিটমেন্টের জায়গা যেগুলো রয়েছে বা অ্যাকাউন্টেবিলিটির জায়গা যেগুলো রয়েছে, সেগুলো এনশিওর করতে হবে এবং নীতিমালা থাকতে হবে অবশ্যই। সেটা আপনার প্রত্যেকটা প্রসেস বলেন বা প্রত্যেকটা ধাপের জন্য আপনার পলিসি থাকবে। সেটা নিয়োগ হতে পারে বা হেলথ এন্ড সেফটি হতে পারে, পিপি হতে পারে বা হচ্ছে
কোনো একটা সেকশনের নির্দিষ্ট এসওপি হতে পারে। প্রত্যেকটা জিনিসে আপনাকে লিখিত একটা নীতিমালা থাকতে হবে। সো যখন এই আপনি লিখিত কোনো নীতিমালা থাকবে তখন কিন্তু সেটা অবশ্যই আপনার ম্যানেজমেন্ট থেকে বা আপনার কর্তৃপক্ষ কিন্তু অবশ্যই সেটা অ্যাপ্রুভাল বা তাদের একটা সিগনেটরি পার্ট থাকে, যেটার মাধ্যমে এটা এনশিওর হয় যে এই প্রতিষ্ঠান সাপোজ ধরেন হেলথ এন্ড সেফটি পলিসি তৈরি করেছে, সেটা ম্যানেজমেন্টও অ্যাপ্রুভ করেছে। দ্যাট মিনস এই পলিসিটা ম্যানেজমেন্টও মেনে চলে। ইভেন ম্যানেজমেন্ট যেহেতু মেনে চলে বা লিখিত একটা পলিসি রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই ওয়ার্কারদেরকে এটা মেনে চলতে হবে। যখন আপনি এটা আপনার ওয়ার্কারদের সাথে শেয়ার করবেন তখন কিন্তু তারাও এটা মেনে চলতে বাধ্য থাকবে। আর এই কোনো পলিসি ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ম্যানেজমেন্টের বড় একটা ভূমিকা থাকে। সাপোজ ধরেন আপনার প্রতিষ্ঠানে একটা পলিসি রয়েছে, ফ্যাক্টরি বা ওয়ার্কিং আওয়ার পলিসি। ধরেন এখানে লেখা রয়েছে যে প্রত্যেকটা ওয়ার্কার বা এমপ্লয়ি টপ ম্যানেজমেন্ট সবার অফিস আওয়ার হচ্ছে সকাল 8টা থেকে। এখন যদি ধরেন ওয়ার্কাররা তো তাদের জবাবদিহিতার জায়গা বা ভয়ের জায়গা থেকে তারা 8টার সময় কর্মস্থানে চলে আসতেছে, কিন্তু আপনার ম্যানেজমেন্টে যারা রয়েছে তারা যদি এই পলিসিটা মেনটেন না করে, এই পলিসি যদি তাদের জন্য অ্যাপ্লিকেবল হয়, সেক্ষেত্রে কিন্তু ওয়ার্কাররাও ডে বাই ডে এটার থেকে ডিমোটিভেট হয়ে যাবে যে ম্যানেজমেন্ট মানে না যে পলিসি, সেটা আমি কেন মানবো। এরকম একটা প্রশ্ন বা কোয়ারিজ তখন কিন্তু চলে আসতে পারে। সো এখানে ম্যানেজমেন্টের বড় একটা ভূমিকা রয়েছে। যখন ম্যানেজমেন্ট এটাকে মেনে চলবে তখন কিন্তু ওয়ার্কারদের কাছে ম্যানেজমেন্টরাও আইডল হিসেবে কাজ করবে, যে ম্যানেজমেন্ট যেহেতু মানতেছে সেক্ষেত্রে আমিও মানবো। তো সেখানে কিন্তু এই জিনিসটা আরেকটু ইফেক্টিভ হয়ে যায়। এছাড়াও আমাদের যে সমস্ত স্টেক হোল্ডার বা হচ্ছে সাপ্লায়ার সাব সাপ্লায়ার যারা রয়েছে তাদের সাথেও যখন আমরা এই পলিসি গুলো শেয়ার করব, যেগুলো অ্যাপ্লিকেবল তাদের জন্য, সেক্ষেত্রে তারাও কিন্তু জানতে পারবে আমার ফ্যাক্টরির যে সমস্ত নিয়ম কানুন রয়েছে সেগুলো সম্পর্কে সে অবগত থাকতে পারবে। এবং আমার প্রতিষ্ঠানে যদি কখনো সে আসে বা আমাদের সাথে তারা যদি ব্যবসা করে, সেক্ষেত্রে কিন্তু সে সেই জিনিসগুলো মেনে চলে তারপরে আমাদের সাথে ব্যবসায়িক সম্পর্কটাকে আরো সাস্টেনেবল করে তুলবে। তো এখানে হচ্ছে দুটো এক্সাম্পলের কথা বলেছি আমি, যেখানে ধরেন নীতিমালাটাকে যদি আপনি বাস্তবায়ন করতে চান সেক্ষেত্রে কিন্তু শুধু যে ট্রেনিং বা হচ্ছে মুখে বলে বা হচ্ছে সুপারভাইজার গাইড করে শুধু এর মাধ্যমে নয়, আপনি চাইলে হচ্ছে এটা পোস্টার আকারে দেয়ালে বা নোটিশ বোর্ডে আপনি এটা হ্যাঙ্গিং করতে পারেন। এতে করে দেখা গেছে যাওয়া আসার পথে কিন্তু ওয়ার্কাররা অনেক সময় এটা রিড করতেছে বা হচ্ছে পড়ে দেখতেছে মূলত এই প্রতিষ্ঠানের নিয়মগুলো কি কি। এছাড়াও যখন আপনি নিয়োগ করেন নতুন কোনো কর্মচারী বা শ্রমিকদের, তখন কিন্তু আপনারা একটা ওরিয়েন্টেশন ট্রেনিং করে থাকেন, যেখানে কিন্তু আপনারা আপনাদের প্রতিষ্ঠানের যে সমস্ত নিয়ম কানুন, আপনাদের যে সমস্ত সুযোগ সুবিধা, ওয়ার্কারদের যে সমস্ত রাইটস রয়েছে বা ছুটি ছাটা রয়েছে, সেগুলো সম্পর্কে কিন্তু তাদেরকে অ্যাওয়ারনেস করতেছেন। এটাও কিন্তু একটা ওয়ে যার মাধ্যমে আপনি একটা কমপ্লায়েন্ট কালচার তাদের যোগদানের সময় থেকে শুরু করতেছেন। আচ্ছা, স্টেপ 2 তে রয়েছে হচ্ছে অ্যাওয়ারনেস বা ট্রেনিং। অ্যাওয়ারনেস বা ট্রেনিং এর ক্ষেত্রে দেখা গেছে আপনি রেগুলারলি যে আইলো বা হচ্ছে লেবার ল বা হিউম্যান রাইটস এর যে সমস্ত বিষয়গুলো রয়েছে বা রিকোয়ারমেন্টস গুলো রয়েছে সেই সম্পর্কে নিয়মিত ট্রেনিং প্রোভাইড করবেন। বা নিউ ওয়ার্কারদের হচ্ছে ইন্ট্রোডাকশন ট্রেনিং বা ওরিয়েন্টেশন ট্রেনিং বাধ্যতামূলক রাখবেন। অনেক প্রতিষ্ঠান দেখা গেছে যে ওরিয়েন্টেশন ট্রেনিং করতে চায় না, দেখে জাস্ট গেট থেকে সরাসরি তারা প্রোডাকশন ফ্লোরে নিয়ে সারাদিন কাজ করাতে থাকে, দেন বিকেল বেলা ফাইল টাইল তৈরি করে পরের দিন থেকে রেগুলার কাজ করতে থাকে। কোনো ওরিয়েন্টেশন ট্রেনিং হয় না। অনেক ফ্যাক্টরিতে এগুলো এখনো প্র্যাকটিস রয়েছে। তো এটা করা যাবে না। যখন আপনি শুরু থেকেই অ্যাওয়ারনেস এর মাধ্যমে তাকে জানাই দিবেন, তখন কিন্তু সে বাধ্যতামূলক ভাবে নতুন অবস্থায় সেটা মেনে চলবে। সো নতুন অবস্থায় যদি সে বাধ্যতামূলক ভাবে এটা মেনে চলতে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সে চাইলেও এটার বাইরে যেতে পারবে না। এছাড়াও আপনি কোনো ভিজুয়াল গাইড বা হচ্ছে শ্রমিক সহায়িকা যেটাকে আমরা বলে থাকি সেটা আপনি দিতে পারেন, বা কোনো প্রকার লিফলেট থাকলে দিতে পারেন, বা মাঝে মাঝে
ফ্লোরে বা কোথাও বিভিন্ন, যখন আপনারা ট্রেনিং করাবেন, সেই ট্রেনিং এর মধ্যে ভিডিও স্লাইডের মাধ্যমে আপনারা তাদেরকে দেখাইলে কিন্তু তারা অনেক সময় মনে রাখতে পারবে। কারণ ওয়ার্কাররা হয়তো আপনার ভাষা ঠিকভাবে নাও বুঝতে পারে, বা হচ্ছে অনেক সময় কথা হয় না, বোঝা যায় না। তো যখন তারা ভিডিও স্লাইড আকারে দেখবে তখন কিন্তু তারা খুব সহজেই বুঝতে পারবে এবং সেই জিনিসটাকে মনে রাখতে পারবে। তো এখানে উদাহরণ হিসেবে যে দুইটা উদাহরণ আমি নিয়ে এসেছি, যে হচ্ছে আপনার প্রতিষ্ঠানে যে ফায়ার ড্রিল বা বিভিন্ন সেফটি ইস্যুস গুলো রয়েছে, এগুলো সম্পর্কে আপনি কয়েকটা ভিডিও দেখান না তাদেরকে বিভিন্ন ট্রেনিং এর সময়, তাহলে কিন্তু তারা বুঝতে পারবে খুব সহজে যে একটা ফায়ার বা ইমার্জেন্সি সিচুয়েশনে কিভাবে তারা তাদের ঝুঁকিটা মোকাবেলা করবে, বা হচ্ছে তাদের জরুরি মুহূর্তগুলোতে তাদের সেফটি কিভাবে এনশিওর করবে। এই জিনিসগুলো সে যখন ভিডিওর মধ্যে দেখবে তখন কিন্তু তার জিনিসটা খুব সহজে মাথায় ঢুকে যাবে। তো তারপর রয়েছে পোস্টার বা চার্ট আকারে, যেগুলো আমাদের প্রতিষ্ঠানে অলরেডি এক্সিস্টিং। দেখবেন আমাদের প্রতিষ্ঠানে কিন্তু প্রত্যেকটা ফ্লোরে বিভিন্ন ধরনের কমপ্লায়েন্স সাইন রয়েছে, বা বিভিন্ন রিস্ক অ্যাসেসমেন্ট রয়েছে, বা দেখা গেছে বৈদ্যুতিক শক লাগলে কিভাবে সেটা প্রতিকার করবে, বা বিভিন্ন প্রকার প্রত্যেকটা সেকশনে কিন্তু রিস্ক অ্যাসেসমেন্ট অনেক সময় আমরা কমপ্লায়েন্স পোস্টার আকারে বা ন্যানোপলি যে সমস্ত বড় বড় পোস্টার রয়েছে সেগুলো কিন্তু আমাদের ফ্লোরে অলরেডি এক্সিস্টিং রয়েছে। সো এইভাবে তো ফ্লোরে থাকলে কিন্তু তারা কাজের ফাঁকে ফাঁকেও এই জিনিসগুলো একবার হলেও রিড করতে পারে। আচ্ছা। এরপর রয়েছে হচ্ছে কার্যকর যোগাযোগের ব্যবস্থা বা ইফেক্টিভ কমিউনিকেশন। আমাদের প্রতিষ্ঠানে যদি ধরেন গ্রিভেন্স মেকানিজমের কথা যেটা বললাম, গ্রিভেন্স মেকানিজমটা যদি প্রপার ওয়েতে থাকে বা একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে যদি থাকে, এবং গ্রিভেন্সটা প্রোভাইড করার জন্য যদি গ্রিভেন্স বক্স হোক বা ইমেল হোক বা হটলাইন নাম্বার হোক বা হচ্ছে মেল হোক, এই যে কিছু মাধ্যম রয়েছে বা হোয়াটসঅ্যাপ হোক, এগুলো যদি অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু দেখা গেছে খুব সহজেই আমাদের শ্রমিক বা স্টেক হোল্ডার বা হচ্ছে লোকাল কমিউনিটি যারা রয়েছে তারা কিন্তু খুব সহজে আমাদের কাছে তাদের গ্রিভেন্স বা অভিযোগটাকে পৌঁছে দিতে পারতেছে। যখন এই গ্রিভেন্স বা অভিযোগগুলো আমরা পাবো তখন কিন্তু আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এটা আইডেন্টিফাই করা বা হচ্ছে ইনভেস্টিগেশন করা গ্রিভেন্সটা কতটুকু সত্য বা সঠিক। এই গ্রিভেন্সটা যখন আমরা আইডেন্টিফাই করতে পারবো সঠিক, তখন কিন্তু এটাকে আমাদের করতে হবে কি একটা সুষ্ঠু সমাধানের মধ্যে নিয়ে আসতে হবে, যে এটা সুষ্ঠু সমাধান কি হতে পারে। দেন ম্যানেজমেন্টের সাথে বসে বা সে গ্রিভেন্স মেকানিজমের যে কমিটি রয়েছে সেই গ্রিভেন্স কমিটির সাথে বসে একটা যৌথ মিটিং এর মাধ্যমে কিন্তু আপনার এই সুষ্ঠু সমাধান নিয়ে আসতে হবে, এবং সেটাকে অবশ্যই যিনি গ্রিভেন্স করেছেন তার পর্যন্ত যাতে পৌঁছায় সে ব্যবস্থাও আপনাকে করতে হবে। সেটা হতে পারে নোটিশ বোর্ড, বা মেল হলে মেইলে রিপ্লাই দেওয়া, বা হোয়াটসঅ্যাপ হলে হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেওয়া। এই ওয়েতে কিন্তু যখন আপনি তাদেরকে জানাবেন তখন কিন্তু তারা একটা স্যাটিসফ্যাকশন লেভেলে থাকবে যে এই প্রতিষ্ঠানকে একটা গ্রিভেন্স করলে তারা এটার জন্য পর্যাপ্ত স্টেপ নেয়, তখন তাদের কিন্তু আপনার প্রতি একটা পজিটিভ ধারণা চলে আসবে। তারপর হচ্ছে কর্মী ব্যবস্থাপনা বা হচ্ছে ম্যানেজমেন্ট ওয়ার্কারদের রেগুলার যে মিটিং বা মান্থলি যদি রেগুলার কোনো মিটিং এর ব্যবস্থা থাকে সেক্ষেত্রে কিন্তু সেখানেও ওয়ার্কার ম্যানেজমেন্টের যে দুজনের কথোপকথনের মধ্যে কিন্তু অনেক ধরনের সমস্যা উঠে আসে, যেটা দেখা গেছে আইন অনুযায়ী বা হচ্ছে অ্যাপ্লিকেবল ল অনুযায়ী সুষ্ঠুভাবে সমাধান করা সম্ভব, বা আপনার নীতিমালা বা যে সমস্ত নিয়ম কানুন রয়েছে বা পলিসি রয়েছে বা প্রসিজার রয়েছে সেই অনুযায়ী আপনি চাইলেও সেই জিনিসগুলো সমাধান করতে পারতেছেন। তো যখন আপনাদের মধ্যে একটা ইফেক্টিভ কমিউনিকেশন থাকবে তখন কিন্তু প্রত্যেকটা সমস্যারই কিন্তু খুব সুষ্ঠু একটা সমাধান হয়ে যাবে। যেমন ধরেন এই যে প্রতি মাসে ওপেন টক সেশন বা হচ্ছে ওয়ার্কারদের সাথে ম্যানেজমেন্টের সরাসরি কথা বলার যদি একটা নির্দিষ্ট সময় রাখেন, যে হচ্ছে সেদিন চাইলে ওয়ার্কাররা ফ্রিলি টপ ম্যানেজমেন্টের সাথে
তাদের সমস্ত মতামত শেয়ার করতে পারে, কিভাবে তারা প্রতিষ্ঠানকে আরো ডেভেলপ করতে পারে, বা হচ্ছে কারো কোনো যদি গাইডলাইন থাকে। আমার দেখা একটা প্রতিষ্ঠানে, আমি এটা এখন পর্যন্ত পেয়েছি জাস্ট একটা প্রতিষ্ঠানে, মান্থলি নির্দিষ্ট একটা দিনে ম্যানেজমেন্টের যে টপ ম্যানেজমেন্ট যিনি রয়েছে, মানে ম্যানেজিং ডিরেক্টর, উনি একটা দিন হচ্ছে ওয়ার্কারদেরকে সময় দেয় ফুল ডে, যে তিনি এক একটা ডিপার্টমেন্ট করে করে ডাকেন, যে হচ্ছে এক্স ডিপার্টমেন্ট একবার, তারপর হচ্ছে ওয়াই, তারপর জেড, মানে এক এক ডিপার্টমেন্ট ওয়াইজ ডেকে ডেকে দেখা গেছে সারাদিন ওই ওয়ার্কারদের সাথে কাটায়, তাদের সাথে একটা মতামত বিনিময় করে, যে ওয়ার্কারদের কোনো গাইডলাইন বা হচ্ছে কোনো প্রকার কোনো সাজেশন বা কোনো কমপ্লেইন থাকলে তিনি সরাসরি সেইগুলো নোট ডাউন করে, এবং সেটার সমাধান কিন্তু তিনি ম্যানেজমেন্টকে মিলে সুষ্ঠুভাবে একটা সমাধান দিয়ে থাকে। তো যদি এরকম টপ ম্যানেজমেন্টের সাথে ওপেন টকের কোনো ব্যবস্থা থাকে, তাহলে কিন্তু জিনিসটা আরো সাস্টেনেবল হয়, বা সে আপনার কালচারটা কিন্তু আর একটু সুশৃঙ্খল হয়ে দাঁড়ায়। তখন কিন্তু ওয়ার্কাররা আপনার প্রতি আরো বেশি, বা কোম্পানির প্রতি আরো বেশি আস্থাশীল হয়ে উঠবে, যে যেখানে ম্যানেজিং ডিরেক্টর বা মালিক যেখানে সরাসরি আমাদের কোয়ারিজ শুনতেছে এবং সুষ্ঠু সমাধান দিচ্ছে, তো সেক্ষেত্রে এখানে কিন্তু চাইলে ওয়ার্কারদের যে কোনো দাবি মালিক সরাসরি শুনে সেটারও একটা সুষ্ঠু সমাধান দিবে। তো এখানেও কিন্তু একটা পজিটিভ দিক উঠে আসতেছে। এভাবেও চাইলে আপনারা একটা সুষ্ঠু কর্মপরিবেশ তৈরি করতে পারেন। তারপর হচ্ছে সেফ এবং হেলথ ওয়ার্ক প্লেস। আপনার প্রতিষ্ঠানের যে ওয়ার্ক প্লেসটা রয়েছে, সেই কর্মক্ষেত্রে আপনার পর্যাপ্ত আলো, পর্যাপ্ত বায়ু এবং পর্যাপ্ত খাবার পানি বা স্যানিটেশন, এই যে জিনিসগুলো রয়েছে এগুলো ব্যবস্থা থাকতে হবে। বা হচ্ছে ফায়ার সেফটি ব্যবস্থা, বা ইলেকট্রিক্যাল সেফটি, বা বিল্ডিং সেফটির যে পার্ট গুলো রয়েছে এগুলো নিশ্চিত করতে হবে। এবং হচ্ছে প্রত্যেককে এই যে সমস্ত ইমার্জেন্সি সিচুয়েশনে কিভাবে সে নিজেকে সেভ করবে সেই সম্পর্কে ট্রেনিং প্রোভাইড করতে হবে। এছাড়াও দেখা যাচ্ছে যদি কোনো রাসায়নিক দ্রব্য বা কেমিক্যালের কোনো বিষয় থাকে, সেক্ষেত্রে কেমিক্যাল থেকে নিজেকে কিভাবে নিরাপদ রাখবে সেই বিষয়টাকেও আপনার জোরদার ভাবে সবাইকে অ্যাওয়ার করতে হবে। এবং সেই অনুযায়ী আপনার প্রতিষ্ঠানের ব্যবস্থা থাকতে হবে, যে হ্যাজার্ডাস যে সমস্ত কেমিক্যাল রয়েছে, সেই হ্যাজার্ডাস এবং নন হ্যাজার্ডাস কেমিক্যাল গুলো আপনাকে আলাদা আলাদা ভাবে সেগ্রিগেটেড ওয়েতে রাখতে হবে। এবং কোন কোন সেকশনে আপনার পর্যাপ্ত পিপি প্রয়োজন, বা হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যেগুলো রয়েছে, যেমন ধরেন আপনার লাইক নিটিং, বা হচ্ছে জ্যাকার্ড, বা হচ্ছে ধরেন কোন একটা সেকশন রয়েছে জেনারেটর বয়লার সেকশন, ধরেন সেখানে অনেক বেশি নয়েজ হয়। সো সেখানে কিন্তু মাস্ট বি আপনাকে ইয়ার মাপ বা ইয়ার প্লাগ, যেটা যাতে করে সাউন্ড থেকে সেই ওয়ার্কারটা বাঁচতে পারে বা হচ্ছে সেফ থাকতে পারে, সেজন্য কিন্তু আপনাকে পর্যাপ্ত পিপি ব্যবহার করতে হবে। এছাড়াও যারা কেমিক্যাল নিয়ে কাজ করে তাদের গামবুট বা গ্লাভস, রেসপিরেটরি মাস্ক, বা কেমিক্যালের জন্য যে সমস্ত গগলস, যা যা প্রয়োজন, সবকিছু যখন আপনি তাদেরকে দিবেন, তখন কিন্তু ওয়ার্কাররা এটার প্রতি ডে বাই ডে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে। আপনার রেগুলার মনিটরিং রাখতে হবে এগুলো নিয়ে, যাতে করে সবাই এগুলি একটা নির্দিষ্ট প্র্যাকটিসের মধ্যে থাকে। সো যখন সবাই কি আপনি রেগুলার মনিটরিং রাখবেন, তখন কিন্তু সবাই একটা প্র্যাকটিসের মধ্যে থাকবে, এবং এই কালচারটা তাদের মধ্যে আস্তে আস্তে ইমপ্লিমেন্ট হয়ে যাবে। তারপর রয়েছে লিগাল কমপ্লায়েন্স ইন ওয়ার্কিং কন্ডিশন, বা হচ্ছে আইন মেনে ওয়ার্কিং কন্ডিশনস গুলো কিভাবে বজায় রাখবেন। কারণ আইন অনুযায়ী আপনাকে অবশ্যই মিনিমাম ওয়েজেস এনশিওর করতে হবে, এবং টাইমলি আপনাকে স্যালারিটা প্রোভাইড করতে হবে, বা ওয়েজেসটা মজুরিটা প্রদান করতে হবে। সো আপনি যখন 7 কর্মদিবসের মধ্যে তার প্রাপ্য ন্যায্য মজুরিটা তাকে প্রোভাইড করবেন, সেক্ষেত্রে কিন্তু ওয়ার্কারদের মধ্যে কোনো প্রকার কোনো বিদ্বেষ বা হচ্ছে কোনো প্রকার কোনো উচ্ছৃঙ্খলতার সৃষ্টি হবে না।
কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষই কাজ করে দিন শেষে একটা বেনিফিশিয়ারি পার্টের আশায় বা হচ্ছে একটা স্যালারি বা ওয়েজেস এর আশায়। তো যখন সে সেই জিনিসটা পাবে তখন কিন্তু তার মধ্যে আর অন্য কোনো নেগেটিভ জিনিস কাজ করবে না। সো এই বিষয়গুলো আপনাকে এনশিওর করতে হবে। তারপর ওভার টাইমের যে ইস্যুস গুলো রয়েছে, ওভার টাইমের হিসাবটা অবশ্যই আপনাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে করতে হবে। কোনোভাবে ওভার টাইম কাটা বা হচ্ছে কাউকে ওভার টাইম না দেওয়া, এই বিষয়গুলো করা যাবে না। অবশ্যই সে যে কয়েক ঘন্টা ওভার টাইম করবে আইন অনুযায়ী দ্বিগুণ হারে তাকে সেই ওভার টাইমের জন্য পেমেন্ট করতে হবে। এবং কোনো প্রকার কোনো শিশু শ্রমিক কাজ করাতে পারবেন না এবং ফোর্স লেবার করাতে পারবেন না। বা ম্যাটারনিটি বেনিফিটস যেগুলো রয়েছে সেগুলো আপনাকে মেনটেন করতে হবে। তো এখানে এই জিনিসগুলো যখন আপনি মেনে চলবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়ার্কিং কন্ডিশন বা হচ্ছে এই কয়েকটা জিনিস এনশিওর করলে কিন্তু দেখবেন ওয়ার্কাররা যখন স্যাটিসফাই থাকবে তখন তাদের মধ্যে নতুন কোনো প্রকার কোনো ল বা হচ্ছে নতুন কোনো আইন যখন আপনি প্রয়োগ করতে যাবেন বা নিয়ম কানুন যখন তাদের উপর চাপিয়ে দেবেন তখন কিন্তু সে তার ইচ্ছা না থাকলেও কিন্তু সে চাইবে না, যেহেতু কোম্পানি আমাকে দিচ্ছে, আমাদের সব রিকোয়ারমেন্ট টাইমলি ফিল আপ করছে, আইন অনুযায়ী দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু নতুন যে সমস্ত আদার্স কোন আইন যদি ইমপ্লিমেন্ট করতে চান সেক্ষেত্রে সেটাও সম্ভব। সো ওয়ার্কার স্যাটিসফ্যাকশন থাকবে মানে আপনার প্রতিষ্ঠান সুশৃঙ্খল থাকবে। এই জিনিসগুলো অবশ্যই আপনাদের এনশিওর করতে হবে। সো এই যে পেমেন্টের যে ইস্যুস গুলো রয়েছে বা অ্যাটেন্ডেন্সের যে ইস্যুস, এগুলো যদি আপনি একটা সুষ্ঠু প্যারোল সিস্টেম যদি আপনার প্রতিষ্ঠানে থাকে সেক্ষেত্রে কিন্তু তার ছুটি ছাটা বা হচ্ছে আর্ন লিভ বা তার যে সমস্ত ফেস্টিভ্যাল বোনাস হোক বা হচ্ছে মিনিমাম ওয়েজেস হোক সবকিছু কিন্তু একটা সুষ্ঠু ট্র্যাকিং এর মধ্যে থাকবে। তো এই জিনিসগুলো অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের প্রতিষ্ঠানে ইমপ্লিমেন্ট করতে। আচ্ছা। তারপর রয়েছে হচ্ছে আহ পর্যবেক্ষণ বা মূল্যায়ন। আমাদের কিন্তু শুধু যে এই কিছু নীতিমালা বা হচ্ছে কিছু কোড অফ কন্ডাক্ট জাস্ট ডকুমেন্ট তৈরি করলাম বা কিছুদিন মানলাম তারপরে আর খোঁজ খবর নিলাম না, তাহলে কিন্তু যা তাই হয়ে যাবে। কারণ ওয়ার্কারদেরকে যদি আপনি রেগুলার মনিটরিং না করেন, ফলো আপ না করেন, তাহলে কিন্তু তারা সেই প্র্যাকটিসের মধ্যে থাকবে না। এজন্য আপনারা যারা কাউন্সিলিং অফিসার রয়েছেন বা ওয়েলফেয়ার অফিসার রয়েছেন তাদের উচিত দিনে কয়েকবার ফ্লোরে গিয়ে তাদের মনিটরিং করা, কমপ্লায়েন্সের যে সমস্ত রিকোয়ারমেন্ট রয়েছে বা আইন অনুযায়ী যে সমস্ত নিয়ম কানুন রয়েছে বা আপনাদের নিজস্ব যে সমস্ত নিয়ম কানুন রয়েছে সেগুলো সম্পর্কে তাদের অবগত করা। কোথাও নিয়ম কানুনের লঙ্ঘন দেখলে তাদেরকে বোঝানো বা কাউন্সিলিং করা যে এটা হচ্ছে কোম্পানির রুলস এর বাইরে, তোমরা এরকম করবে না, এটার জন্য সুষ্ঠু পথ তাদেরকে দেখানো। এছাড়াও হচ্ছে আপনার প্রতিষ্ঠানের ইন্টারনাল অডিটের জন্য একটা টিম তৈরি করবেন যারা হচ্ছে আপনার প্রতিষ্ঠানকে ইন্টারনাল অডিট করবে। আহ, এক এক ডিপার্টমেন্টের লোকজন আরেক ডিপার্টমেন্টকে যখন অডিট করবে তখন কিন্তু দেখা গেছে আহ, তাদের ভুলটা কিন্তু খুব সহজে বেরিয়ে আসতেছে। নিজেদের ভুল কিন্তু অনেক সময় নিজেদের চোখে নাও পড়তে পারে। এজন্য চেষ্টা করবেন এক ডিপার্টমেন্ট আরেক ডিপার্টমেন্টকে অডিট করার জন্য। যখন এইরকম ইন্টারনাল অডিট নিজেরা নিজেরা করবেন তখন কিন্তু নিজেদের মধ্যে একটা কমপ্লায়েন্সের প্র্যাকটিস তৈরি হয়ে যাবে এবং একটা মনিটরিং বা ইভালুয়েশন হয়ে যাবে। যখন এই ইভালুয়েশনটা করবেন তখন কিন্তু আপনার প্রতিষ্ঠানের ইন্টারনাল একটা ইন্সপেকশন বা হচ্ছে সব ধরনের ডকুমেন্টস বা রেকর্ডস কিন্তু সেখানে আপনি রিভিউ করে ফেলতেছেন। দেন এই ইন্টারনাল অডিটের পর যখন আপনার একটা সামারি রিপোর্ট দাঁড় করাবেন বা হচ্ছে ইন্টারনাল অডিট রিপোর্ট যখন আপনারা দাঁড় করাবেন সেখানে যত প্রকার যত ফাইন্ডিংস রয়েছে তখন সেগুলো নিয়ে আপনার ম্যানেজমেন্টের সাথে বসবেন, টপ ম্যানেজমেন্টের সাথে। দেন ম্যানেজমেন্ট রিভিউ মিটিং যখন হবে, মিটিং এ প্রত্যেকটা বিষয় উঠে আসলে কিন্তু টপ ম্যানেজমেন্ট সহ অবগত থাকবে যে কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন বিষয়ে সমস্যা রয়েছে। তখন সেই টপ ম্যানেজমেন্টই কিন্তু এই জিনিসগুলো সমাধান করার জন্য সেই সেই ডিপার্টমেন্টকে
দায়িত্ব দিয়ে দিবে বা নির্দিষ্ট একটা ডেডলাইন দিয়ে দিবে যে এই সময়ের মধ্যে তুমি এই জিনিসগুলো সমাধান করবে এবং এই সময়ের মধ্যে এগুলো কারেক্টিভ অ্যাকশন গঠন করে এবং হচ্ছে কারেকশন করে তুমি একটা রিপোর্ট সাবমিট করো। তখন কিন্তু একটা জবাবদিহিতার জায়গা তৈরি হয়ে যাবে। যখন জবাবদিহিতা নিশ্চিত হয়ে যাবে তখন কিন্তু এই ইন্টারনাল যে গ্যাপ গুলো রয়েছে, যেটা ইন্টারনাল অডিটের মাধ্যমে পেয়েছেন, সেগুলো অটোমেটিক্যালি দেখবেন ক্লোজ হয়ে গেছে। আচ্ছা। তারপর রয়েছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট বা কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট। যখন এই আপনি ইন্টারনাল অডিট করবেন তখন কিন্তু দেখবেন অনেক ধরনের সমস্যা বেরিয়ে আসছে, বা আপনি যে পলিসিটা তৈরি করেছিলেন বা পলিসিটা ইমপ্লিমেন্ট করেছেন সেই পলিসি ইমপ্লিমেন্ট করতে গিয়ে নতুন নতুন সমস্যার সম্মুখীন হয়েছেন, বা ওয়ার্কাররা নতুন নতুন সমস্যার মধ্যে পড়তেছে। এজন্য আপনি ওয়ার্কার ইন্টারভিউ হোক বা ম্যানেজমেন্ট ইন্টারভিউ হোক এগুলো নেওয়ার চেষ্টা করবেন, যাতে করে দেখা গেছে রুট লেভেল থেকে আপনি সমস্যাগুলো বের করতে পারেন। এবং এই সমস্যাগুলো যখন আপনি শনাক্ত করতে পারবেন বা আইডেন্টিফাই করবেন তখন কিন্তু আপনি তখন তাৎক্ষণিকভাবে এগুলো সমাধান করতে পারবেন। যতক্ষণ পর্যন্ত সমস্যা আইডেন্টিফাই না করতে পারবেন সে ততক্ষণ পর্যন্ত কিন্তু সমস্যার সমাধানও সম্ভব না। এজন্য আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। তো আপনার ওয়ার্কার ইন্টারভিউ বলেন বা ম্যানেজমেন্ট ইন্টারভিউ বলেন, ডকুমেন্ট চেকিং বলেন, এই সবকিছুর মাধ্যমে আপনার যে গ্যাপ গুলো বেরিয়ে আসবে সেই গ্যাপ গুলোকে আপনি পুনরায় আবার নতুন করে প্ল্যান বা পলিসি কারেকশন করে আপনার মতো করে সমাধান করার চেষ্টা করবেন, দেন আবার ইমপ্লিমেন্ট করবেন। লাইক এস আপনি পিডিসিএ আকারে, প্ল্যান ডো চেক অ্যাক্ট আকারে আপনি এই জিনিসগুলোকে মনিটরিং করবেন এবং কন্টিনিউ এটাকে মনিটরিং করতে করতে কিন্তু কন্টিনিউয়াল একটা ইমপ্রুভমেন্টের মধ্যে এসে দেখা গেছে ফাইনালি একটা সময় আপনার এই কমপ্লায়েন্সটা ফুলি ইমপ্লিমেন্টেড হয়ে যাচ্ছে। এবং এছাড়াও যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে আপনার ওয়ার্কারদের বা হচ্ছে কর্মীদের সাথে সবসময় ভালো প্র্যাকটিস গুলো শেয়ার করার চেষ্টা করবেন, যাতে করে ওয়ার্কাররা বা হচ্ছে কর্মীরা বুঝতে পারে যে হচ্ছে প্রতিষ্ঠানে বা প্রফেশনাল ম্যানার অনুযায়ী ভালো প্র্যাকটিস গুলো কি কি, কোন কোন প্র্যাকটিসের মাধ্যমে প্রতিষ্ঠান আহ সুষ্ঠুভাবে বা সুশৃঙ্খল ভাবে চলতে পারে। এই জিনিসগুলো আপনারা তাদের সাথে শেয়ার করবেন, অ্যাওয়ারনেস তৈরি করবেন, বিভিন্ন সময় বিভিন্ন লিফলেট তৈরি করলেন, বা হচ্ছে ওয়েলফেয়ার বা কাউন্সিলিং অফিসারের মাধ্যমে আপনারা সেই জিনিসগুলো মনিটরিং করবেন। এই বিষয়গুলো আপনারা এনশিওর করবেন। আচ্ছা। তারপর রয়েছে রুল অফ ম্যানেজমেন্ট। মূলত ম্যানেজমেন্টের কি কি দায়িত্ব রয়েছে একটা প্রতিষ্ঠান। একটা প্রতিষ্ঠানে মূলত কমপ্লায়েন্স এর কালচার তৈরি করতে গেলে নট অনলি ওয়ার্কার অলসো ম্যানেজমেন্টের কিন্তু বেশ কিছু রেসপন্সিবিলিটি বা দায়বদ্ধতা বা ভূমিকা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন এখানে যদি বলি সেক্ষেত্রে আপনি নেতৃত্ব দিয়ে উদাহরণ তৈরি করতে পারেন, বা যেটা তখন বলেছিলাম যে আইডল হিসেবে আপনি কাজ করতে পারেন এজ এ ম্যানেজমেন্ট হিসেবে। যখন নিজে কোনো নিয়ম তৈরি করবেন সেই নিয়মটা যখন নিজে মেনে চলবেন তখন কিন্তু আপনাকে সবাই ফলো করবে, বা আপনার থেকে লো লেভেলে বা সে নিচু পদে যারা রয়েছে তারা কিন্তু আপনাকে ফলো করবে অবশ্যই সব সময়। যে হচ্ছে যেহেতু স্যার এই বিষয়টাকে মেনে চলতেছে সেক্ষেত্রে আমাদের উচিত তার মতো এসব জিনিস মেনে চলা। সব ম্যানেজার সুপারভাইজার লেভেলে যারা রয়েছে তারা তাদের সাবঅর্ডিনেটদের সাথে ভালো বিহেভ করবে, বা তাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে অ্যাওয়ার করবে, বা তারা এই নিয়ম কানুন বা পলিসি সম্পর্কে সবাইকে জানাবে। দেন তারাও সেভাবে মেনে চলবে, তখনই কিন্তু দেখা গেছে একদম রোড লেভেল থেকে জিনিসগুলো ইমপ্লিমেন্ট হতে থাকবে। আচ্ছা। যেমন ধরেন আপনার প্রতিষ্ঠানে যখন ফায়ার ড্রিল বা বিভিন্ন সেফটি ড্রিল হয়ে থাকে সেক্ষেত্রে যদি শুধু দেখলেন যে সেফটি অফিসার ওয়ার্কারদের নিয়ে এই ড্রিলটা করতেছে, সেক্ষেত্রে কিন্তু ওয়ার্কাররা অ্যাজ ইউজুয়াল তাদের
মনে হবে যে না একটু কাজ নাই, এখন একটু রিল্যাক্স করতেছি, একটু কথাবার্তা শুনতেছি, এই এরকম একটা ফিলিংস তাদের মধ্যে থাকবে। যখন দেখবে যে তার প্রতিষ্ঠানের টপ লেভেলের বা ফ্যাক্টরি মালিক বা জিএম বা ম্যানেজমেন্টের যারা রয়েছে সবাই তাদের সাথে এসে একসাথে জয়েন করেছে তাদের সেফটি ডিল বা ফায়ার ডিলে, তখন কিন্তু তারা আইডল হিসেবে কাজ করবে, যারা আমার ম্যানেজমেন্টও কিন্তু এই বিষয় সম্পর্কে খুবই সেন্সিটিভ বা কনসার্ন, তখন কিন্তু সবাই এই বিষয়টাকে আমলে নেওয়ার চেষ্টা করবে। তো এই হচ্ছে হচ্ছে ম্যানেজমেন্টের আরেকটা পার্ট রয়েছে, সেটা হচ্ছে বাজেট বা রিসোর্স বরাদ্দ। যখন কোনো নতুন জিনিস আপনার প্রতিষ্ঠানে ইমপ্লিমেন্ট করবেন তখন কিন্তু শুধু লিখিত ডকুমেন্ট থাকলে হয় না, সেটার জন্য পর্যাপ্ত রিসোর্স পার্সন বা হচ্ছে আহ অনেক সময় অর্থের যোগানও কিন্তু দেওয়ার প্রয়োজন পড়ে। সো সেক্ষেত্রে কিন্তু টপ ম্যানেজমেন্ট যদি এই জিনিসগুলো এলাও না করে বা অ্যাপ্রুভ না করে, সেক্ষেত্রে কিন্তু এটা বাস্তবায়ন করা সম্ভব না। সেজন্য টপ ম্যানেজমেন্টকে অবশ্যই এই প্রত্যেকটা জিনিস পর্যালোচনা করে বা কমপ্লায়েন্সের যে সমস্ত রিকোয়ারমেন্ট গুলো রয়েছে যেগুলো আপনার প্রতিষ্ঠানে ইমপ্লিমেন্ট করবেন, সেগুলোকে পর্যাপ্ত ভাবে যথাযথভাবে পর্যালোচনা করার পর সেটা করতে যা যা প্রয়োজন, সেটা হতে পারে ম্যান, ম্যাটেরিয়াল, মানি, যাই হোক না কেন, সবকিছুর আপনাকে সাপোর্ট দিতে হবে এবং একজন ডেজিগনেটেড পার্সনকে প্রয়োজনে ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসেবে অফার লেটার দিয়ে দিতে হবে, যাতে করে এই জিনিসগুলো সে সরাসরি টপ ম্যানেজমেন্ট মনিটরিং না করতে পারলেও একজন পার্সন যাতে এই জিনিসগুলো মনিটরিং করে। এছাড়াও বিভিন্ন ধরনের ট্রেনিং বা হচ্ছে সেফটি ইকুইপমেন্ট বা স্বাস্থ্য সেবামূলক যে সমস্ত কার্যক্রম রয়েছে সেগুলোতে পর্যাপ্ত পরিমাণ বাজেটের ব্যবস্থা বা হচ্ছে অর্থের যোগান দেওয়া বা রিসোর্সের যোগান দেওয়ার ব্যবস্থা করতে হবে। লাইক এস ধরেন কোনো একটা সেন্সিটিভ একটা টপিকে ট্রেনিং করানো প্রয়োজন। সো সেই ক্ষেত্রে দেখা গেছে তারা ফিল করতেছে যে আমাদের নিজস্ব এমপ্লয়ি যারা রয়েছে এদের বাদ দিয়ে থার্ড পার্টি বা বাইরের কোনো ট্রেনিং অর্গানাইজেশন থেকে একটা ট্রেনিং করাইলে হয়তো আর একটু বেশি ইফেক্টিভ হবে। সো এখানে কিন্তু কোনো জুনিয়র এমপ্লয়ি চাইলেও কিন্তু বা মিড লেভেল ম্যানেজমেন্ট এমপ্লয়ি চাইলেও কিন্তু আসলে এটা সম্ভব হয় না যদি টপ ম্যানেজমেন্ট অ্যাপ্রুভাল না দেয়। সো এখানে কিন্তু টপ ম্যানেজমেন্টের বিশাল ভূমিকা রয়েছে। তারপরে হচ্ছে দায়বদ্ধতা বা অ্যাকাউন্টেবিলিটি আপনাকে এনশিওর করতে হবে। প্রত্যেকটা ডিপার্টমেন্টকে আপনার রেসপন্সিবিলিটি বা দায়িত্ব যেটা রয়েছে ডিস্ট্রিবিউট করে দিতে হবে যে এই ডিপার্টমেন্টের কাজ এই, তোমরা সবসময় এইভাবে বা এই পলিসি অনুযায়ী বা এসওপি অনুযায়ী মেনে চলবে। সো যখন প্রত্যেকটা ডিপার্টমেন্টের নির্দিষ্ট এসওপি বা ডিপার্টমেন্টাল এসওপি যখন আপনি তৈরি করে দিবেন, তখন কিন্তু তারা এই জিনিসটা মানতে বাধ্য, কারণ এটা টপ ম্যানেজমেন্ট থেকে অ্যাপ্রুভাল নেওয়া রয়েছে বা অথরিটি এটাকে অ্যাপ্রুভাল দিয়েছে। দেন হচ্ছে আপনার মাঝে মাঝে সোশ্যাল কমপ্লায়েন্স রিলেটেড যে সমস্ত রিকোয়ারমেন্টস গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনারা বা আপনার ম্যানেজমেন্ট একটু ইভ্যালুয়েশন বা একটু তদারকি করলে বা হচ্ছে কেউ যদি কোনো আইন ভঙ্গ করে সেক্ষেত্রে তাকে শাস্তির আওতায় না এনে একটু সুষ্ঠু সমাধান বা ছোটখাটো একটু শাস্তির ব্যবস্থা করে তাকে বা সেই সমস্যাটাকে সমাধান করে দেওয়া। কারণ টপ লেভেল চাইলে কিন্তু মিষ্টি কথায়ও কিন্তু তারা ভালো কিছু করতে পারে। সো তাদের কথার একটা ভ্যালু রয়েছে, সেজন্য টপ ম্যানেজমেন্ট এখানে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। এবং ম্যানেজমেন্ট রিভিউ মিটিং এ কিন্তু যাতে এই প্রত্যেকটা টপ ম্যানেজমেন্টের লোকজন অংশগ্রহণ করে এবং যা যা গ্যাপ গুলো রয়েছে বা ম্যানেজমেন্ট রিভিউ মিটিং এ যে সমস্ত এজেন্ডা গুলো রয়েছে সেগুলো পর্যাপ্ত পর্যালোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধান যদি তারা দিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠান একটা জবাবদিহিতার মধ্যে চলে আসে। লাইক কোন ডিপার্টমেন্টে যদি কোনো সমস্যা পায় সেক্ষেত্রে কিন্তু টপ ম্যানেজমেন্ট সেই ডিপার্টমেন্ট হেডকে সেই সমস্যাটা সমাধান করে বা সমস্যাটা কিভাবে কমপ্লিট করবে সমস্যাটা
সেই বিষয় সম্পর্কে তাকে দায়িত্ব হ্যান্ড ওভার করে দিচ্ছি। যখন সে দায়িত্বটা তার উপর হ্যান্ড ওভার করে দিবে, তখন কিন্তু সে একটা জবাবদিহিতার মধ্যে বা একটা জবাবদিহিতার আওতায় চলে আসতেছে। সো তখন কিন্তু সে চাইলে ওই জিনিসটা এড়িয়ে যেতে পারবে না। তাকে কিন্তু একটা নির্দিষ্ট সময় পর টপ ম্যানেজমেন্টকে সেই বিষয়টা সম্পর্কে এক্সপ্লেন করতে হবে। এছাড়া পর্যাপ্ত জবাবদিহিতা তাকে করতে হবে। সো এখানে যদি ম্যানেজমেন্ট চায়, সেক্ষেত্রে পর্যাপ্ত জবাবদিহিতা তারা ব্যবস্থা করতে পারে বা এনশিওর করতে পারে। তারপরে হচ্ছে ওয়ার্কারদের এঙ্গেজমেন্ট বা হচ্ছে কর্মীদের সম্পৃক্ততা। আপনার প্রতিষ্ঠানের যে কোনো প্ল্যান হোক বা হচ্ছে কোনো কাজের সাথে শুধু মালিক পক্ষ দ্বারা যে কাজ করাবেন তা না, মালিক পক্ষের সাথে চেষ্টা করবেন শ্রমিক পক্ষের বা কোনো অংশগ্রহণকারী কমিটি যদি থাকে, সেই অংশগ্রহণকারী কমিটির মাধ্যমে হলেও শ্রমিকদের একটা এঙ্গেজমেন্ট তৈরি করবেন, যাতে করে ওয়ার্কাররাও একটু প্রাউড ফিল করতে পারে যে না, এই প্রতিষ্ঠানের এই কাজটা মালিক পক্ষের সাথে শ্রমিকরাও কাজ করেছে। সো শ্রমিকদেরও এখানে একটা অবদান রয়েছে। সো এই জিনিসটা যখন কোনো ওয়ার্কারের মধ্যে ফিল হবে বা কোনো এমপ্লয়ের মধ্যে ফিল হবে যে প্রতিষ্ঠানের জন্য আমি এটা করতে পেরেছি, তখন কিন্তু সে নিজেকে একটু প্রাউড ফিল করবে। তারপর হচ্ছে গ্রিভেন্স মেকানিজম বা হচ্ছে আপনার অভিযোগ ব্যবস্থাপনা পদ্ধতিও কিন্তু আপনার প্রতিষ্ঠানের যে সমস্ত এমপ্লয়ি রয়েছে তাদের মধ্যে একটা আস্থা তৈরি করে ফেলে। তো এই আস্থাগুলো কিন্তু এই গ্রিভেন্স মেকানিজম ঠিক না থাকলে আস্থাগুলো তৈরি হতো না। সো আপনাকে অবশ্যই প্রত্যেকটা অভিযোগের সুষ্ঠু সমাধান দিতে হবে এবং সেই সমাধানগুলো সেই অভিযোগকারীর কাছে পৌঁছার ব্যবস্থা করে দিতে হবে। তারপরে হচ্ছে স্বচ্ছতা এবং বা ট্রান্সপারেন্সি এবং কমিউনিকেশন। আপনার প্রতিষ্ঠানের যে সমস্ত রুলস বা প্রসিডিওর বা পলিসি রয়েছে বা ম্যানেজমেন্ট যে সমস্ত ডিসিশন গুলো রয়েছে, সেগুলো আপনি ওপেন রাখেন। প্রয়োজনে নোটিশ বোর্ডে আপনি হ্যাঙ্গিং করে দেন, যাতে করে সবাই বুঝতে পারে বা হচ্ছে সবাই দেখতে পারে যে আপনার প্রতিষ্ঠানে নিয়ম কানুন এই এবং আপনার ম্যানেজমেন্ট রিসেন্টলি এই সিদ্ধান্তটা নিয়েছে। এটা যখন সবার মধ্যে এই স্বচ্ছতাটা থাকবে এবং এই ট্রান্সপারেন্সিটা যখন থাকবে, তখন কিন্তু সবাই এই বিষয় সম্পর্কে অবগত থাকবে। তখন কিন্তু চাইলেও কেউ দায়িত্ব এড়াতে পারবে না বা হচ্ছে কোনো কিছুতে নিজেকে সরিয়ে নিতে পারবে না যে আমি এই বিষয় সম্পর্কে অবগত ছিলাম না। তখন কিন্তু সবাই একটা দায়বদ্ধতার মধ্যে চলে আসবে। এছাড়াও আপনার ক্লায়েন্ট বা হচ্ছে বায়ার যারা রয়েছে বা হচ্ছে গভর্নমেন্ট বা উম, যে অর্গানাইজেশন গুলো রয়েছে, সরকারি যে অর্গানাইজেশন গুলো যারা আপনার প্রতিষ্ঠানের সাথে রিলেটেড বা কোনো না কোনো ভাবে জড়িত, তাদের সাথে আপনি সঠিক তথ্যটা শেয়ার করেন। হয়তো নন কমপ্লায়েন্স কিছু করে থাকেন, সেজন্য হয়তো আপনার সীমিত একটা জরিমানা বা হচ্ছে ছোট কোনো একটা ফাইনের মাধ্যমে শেষ করে দিতে পারে। কিন্তু যখন একটা আহ ভুল আপনি লং টাইম ধরে করতে থাকবেন, তখন কিন্তু সেটা আপনার প্র্যাকটিসে পরিণত হয়ে যাবে। সেটা কিন্তু যদি আপনি ট্রান্সপারেন্ট না থাকেন কোনো ওয়ার্কার বায়ার বা হচ্ছে সরকারি অর্গানাইজেশনের সাথে, তখন কিন্তু লং টাইম পরে গিয়ে দেখা গেছে এটা বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। এর জন্য পর্যাপ্ত যোগাযোগ এবং ট্রান্সপারেন্সি থাকতে হবে। আচ্ছা, এরপর রয়েছে হচ্ছে ওয়ার্কারদের কি কি ভূমিকা রয়েছে মূলত এই কমপ্লায়েন্স কালচারটাকে তৈরি করার জন্য। তো এই ম্যানেজমেন্টের পাশাপাশি কিন্তু ওয়ার্কারদেরও এই কমপ্লায়েন্স কালচার ইমপ্লিমেন্টেশনের পর্যাপ্ত ভূমিকা রয়েছে। যেমন হচ্ছে নীতিমালা বা পলিসি প্রসিডিউর বা রুলস রেগুলেশনস যেগুলো আপনারা তৈরি করবেন, সেগুলো কিন্তু
শুধু তৈরি করলেই হবে না, সেগুলো কিন্তু কাউকে মেনে চলতে হবে। তো যখন আপনার প্রতিষ্ঠানের ওয়ার্কাররা এই সমস্ত জিনিস সম্পর্কে অবগত থাকবে এবং মেনে চলবে, তখন কিন্তু সেগুলো ইমপ্লিমেন্ট হতে থাকবে আস্তে আস্তে। এছাড়াও রয়েছে যেমন পিপি বা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ব্যবহার করা, মেশিন কিভাবে অপারেট করবে বা এসওপি অনুযায়ী ডিপার্টমেন্টে কাজ করা, বা সময়মতো ওয়ার্ক প্লেসে উপস্থিত থাকা, এই যে এগুলো কিন্তু প্রত্যেকটা আপনার পলিসি মেনে চলতে হবে। সো ওয়ার্কারদেরকে আপনি যখন স্যাটিসফাই রাখবেন, তারাও কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে অবগত হবে বা হচ্ছে মেনে চলবে। আচ্ছা, যখন আপনি বা আপনার প্রতিষ্ঠানে কোনো ধরনের কোনো অনিয়ম যদি কারো চোখে পড়ে, যদি আপনার প্রতিষ্ঠানে সুষ্ঠু নিয়ম কানুন থাকে বা হচ্ছে সুশৃঙ্খল ব্যবস্থা থাকে, সেক্ষেত্রে কিন্তু ওয়ার্কাররা সরাসরি চাইলে ম্যানেজমেন্টকে অভিযোগ বা রিপোর্ট করার সাহস পায় বা করতে পারে। সেজন্য দেখা গেছে আপনার আহ, জি, কেউ কিছু বলছিলেন? আচ্ছা, আপনার ওয়ার্কাররা যখন ওয়ার্কিং প্লেসে বা হচ্ছে কর্মস্থলে কোনো ধরনের কোনো বৈষম্য বা হয়রানি বা কোনো ধরনের ঝুঁকিপূর্ণ কিছু দেখে, তাৎক্ষণিক কিন্তু আপনাকে রিপোর্ট করবে। যদি আপনি ওয়ার্কারদেরকে পর্যাপ্ত অ্যাওয়ারনেস দিয়ে থাকেন, যদি আপনি কমপ্লায়েন্স বা হচ্ছে কোন জায়গায় কি কি প্রয়োজন, কোনটা থাকলে ঝুঁকি কম, কোনটা থাকলে ঝুঁকি বেশি, এই জিনিস যদি আপনি ওয়ার্কারদেরকে চেনাতে পারেন বা ওয়ার্কারদের অ্যাওয়ার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ওয়ার্কার একটা ভূমিকা রাখতে পারে যে এই ধরনের কোন যদি জিনিস তাদের চোখে পড়ে বা তাদের নজরে আসে, তাহলে কিন্তু তারা সরাসরি ম্যানেজমেন্টকে এই বিষয় সম্পর্কে অবগত করতে পারে, যাতে পরবর্তীতে বড় ধরনের কোনো ঝুঁকির সম্মুখীন হতে না হয়। এছাড়াও কর্মীদের যে সমস্ত অভিযোগ বক্স বা হটলাইন নাম্বার বা সুপারভাইজার বা কমপ্লায়েন্স টিমকে জানানোর যে সমস্ত ওয়ে রয়েছে, সেগুলো তাদের জন্য ওপেন করে দিতে হবে। এবং এগুলো ওপেন থাকলে কিন্তু তারা যে কোনো ধরনের অসদাচরণ চাইলেই সরাসরি ম্যানেজমেন্টকে জানাতে পারতেছে। তারপর রয়েছে হচ্ছে আহ বিভিন্ন প্রশিক্ষণ বা ট্রেনিং যেগুলো আপনারা দিয়ে থাকেন ওয়ার্কারদেরকে, সেগুলোতে ওয়ার্কাররা কিন্তু যদি সক্রিয় না থাকে বা যদি অ্যাক্টিভ না থাকে, তাহলে কিন্তু আপনার টোটাল ট্রেনিংটা কিন্তু বৃথা। সো এই জন্য ওয়ার্কাররা যদি আপনার প্রত্যেকটা ট্রেনিং, সেটা কমপ্লায়েন্স রিলেটেড ট্রেনিং হোক বা সেফটি ট্রেনিং হোক বা তাদের রাইটস সম্পর্কে ট্রেনিং হোক, এগুলো সম্পর্কে যখন ট্রেনিং নেবে বা হচ্ছে ট্রেনিং এ যখন অংশগ্রহণ করবে, তখন কিন্তু তারা এই জিনিস সম্পর্কে অবগত থাকবে এবং এগুলো তাদের কর্মক্ষেত্রে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, এই সিস্টেম সম্পর্কে যখন তারা তাদের সাথে আলোচনা করবে, তখন কিন্তু তারা সেগুলো ইজিলি মেনে চলবে এবং তাদের যে বিষয়গুলো তারা ট্রেনিং এ শিখেছে বা হচ্ছে প্রশিক্ষণের মাধ্যমে জেনেছে, সেই জিনিসগুলো তারা বাস্তব জীবনে প্রয়োগ করার চেষ্টা করবে। সেই অনুযায়ী তারা তাদের ওয়ার্ক প্লেসে কাজ করার চেষ্টা করবে। তারপর রয়েছে আপনাকে একটা ইতিবাচক বা পজিটিভ ওয়ার্কিং কালচার তৈরি করে নিতে হবে, যাতে করে আপনার প্রতিষ্ঠানের ওয়ার্কার হোক বা ম্যানেজমেন্ট হোক, সবাই একটা পজিটিভ কালচারের মধ্যে তাদের কাজগুলো করতে পারে। যেমন ধরেন এখানে রয়েছে সহকর্মীদের প্রতি রেসপেক্ট থাকতে হবে এবং একে অপরকে সহযোগিতা করবে, বা প্রত্যেকটা ডিপার্টমেন্ট একটা টিম আকারে কাজ করবে, কোনো কাজ করে সবাই মিলে করবে বা একে অপরকে সাহায্য করবে, বা কোনো ধরনের কোনো বৈষম্য করবে না। দেখা গেছে একই ডিপার্টমেন্টে আপনাদের দুই তিন ধর্মের লোকজন রয়েছেন, কিন্তু এক এক ধর্মের লোকজন আরেক ধর্মের লোককে একটু অন্য চোখে দেখতেছেন বা একটু বৈষম্য করতেছেন। এই জিনিসগুলো যখন থাকবে, তখন কিন্তু আপনার ওয়ার্কিং প্লেসে কোনো পজিটিভ কালচার বিদ্যমান থাকবে না।
যখন এই বৈষম্য মুক্ত পরিবেশ আপনি তৈরি করতে পারবেন, তখন কিন্তু একটা পজিটিভ কালচার তৈরি হয়ে যাবে আপনার প্রতিষ্ঠানে, যেটা কিন্তু আপনার ইফেক্টিভ একটা প্রোডাক্টিভিটি দিতে খুব একটা ভালোভাবে কাজ করবে। আচ্ছা, তারপরে হচ্ছে বেনিফিটস। কর্মী সন্তুষ্টি ও উৎপাদনশীলতা বৃদ্ধি। আপনি যখন এই ওয়ার্কারের বেনিফিটস গুলো এনশিওর করবেন, তখন কিন্তু আপনার প্রতিষ্ঠানও বেনিফিটেড হবে। যখন আপনার ওয়ার্কাররা স্যাটিসফাই থাকবে, তখন দেখবেন আলটিমেটলি আপনার প্রোডাকশন বা উৎপাদনশীলতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো এখানে রেগুলার আপনার অ্যাওয়ারনেস বা ট্রেনিং বা হচ্ছে আদার্স যে এনভায়রনমেন্টাল কালচার যেগুলো রয়েছে, আপনার প্রতিষ্ঠানের যে সমস্ত সেফটি কালচার যেগুলো রয়েছে, সেগুলো যদি 100% থাকে, তখন কিন্তু ওয়ার্কারও নিজেকে সেফ মনে করে যে না, আমি একটা নিরাপদ কর্ম পরিবেশে আছি, এখানে থাকলে আমি সুস্থ থাকবো এবং সব ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য এখানে পর্যাপ্ত ইকুইপমেন্টের ব্যবস্থা রয়েছে। তখন কিন্তু তাদের মধ্যে একটা মনোবল সৃষ্টি হয়ে যায়। তারপর রয়েছে হচ্ছে রিডিউস অ্যাক্সিডেন্টস অ্যান্ড কনফ্লিক্টস। যখন আহ, এই কমপ্লায়েন্স কালচার আপনার প্রতিষ্ঠানে ইমপ্লিমেন্ট হয়ে যাবে, তখন কিন্তু আপনার প্রতিষ্ঠানে সমস্ত ধরনের দুর্ঘটনা বা হচ্ছে অ্যাক্সিডেন্ট হওয়ার ঝুঁকি অনেকাংশে কমে যাবে। এছাড়াও দেখা গেছে এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টের মধ্যে যে কনফ্লিক্ট বা হচ্ছে ওয়ার্কার ম্যানেজমেন্টের মধ্যে যে কনফ্লিক্ট হয় বা বিভিন্ন গ্রিভেন্স নিয়ে যে সমস্ত কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকে, এই জিনিসগুলো কিন্তু তখন আর থাকবে না। কারণ হচ্ছে ম্যানেজমেন্ট এই জিনিসগুলোকে সম্পূর্ণ ডিসক্রিমিনেশন মুক্ত ভাবে বা বৈষম্য মুক্ত ভাবে দেখে থাকে। এখানে ম্যানেজমেন্ট ওয়ার্কার সবাই কিন্তু বৈষম্যহীন একটা পরিবেশে যখন কাজ করবে আইন অনুযায়ী, তখন এই কর্ম পরিবেশে অবশ্যই বিভিন্ন ধরনের বিরোধের ঝুঁকি কমে থাকে। তারপর হচ্ছে বায়ারদের আস্থা অর্জন করা। আর আপনাদের যারা কাস্টমার রয়েছে, কাস্টমাররা যখন দেখতে পারবে যে না, আপনার প্রতিষ্ঠানে শুধু প্রোডাক্ট নয়, বরঞ্চ এখানে যে সমস্ত লোকজন প্রোডাক্ট গুলো তৈরি করে, তাদের যে সমস্ত রাইটস বা অধিকার গুলো রয়েছে, সেগুলো আপনারা ঠিকঠাক মতো দিচ্ছেন এবং তাদের আহ, আইন অনুযায়ী যে সমস্ত প্রাপ্যগুলো রয়েছে সবকিছু আপনার মেনে চলতেছেন, তাহলে কিন্তু বাইরেও আপনার প্রতি একটা পজিটিভ ইম্প্যাক্ট দেবে। এবং আপনারা যে সোশ্যাল কমপ্লায়েন্স মেনটেন করতেছেন বা কমপ্লায়েন্ট একটা ফ্যাক্টরি, সেটাও কিন্তু বাইরে অবগত থাকবে এবং সেই বাইরের সাথে কিন্তু দেখবেন আপনার কাজ লং টাইম সাস্টেনেবল হবে। যেমন ধরেন যখন আহ, সব বাইরে তো আর আপনাদের প্রতিষ্ঠানে ভিজিট করা সম্ভব হয় না, এজন্য দেখা গেছে ইন্টারন্যাশনাল যে সমস্ত স্ট্যান্ডার্ড গুলো রয়েছে, যেমন বিএসসি আইসিএডএক্স বা ইসমিতা যে সমস্ত অডিট গুলো রয়েছে, এই সমস্ত অডিট কিন্তু সরাসরি বায়ার যারা না আসতে পারে, তারা কিন্তু বিভিন্ন থার্ড পার্টি অডিট ফার্মের মাধ্যমে এই অডিট গুলো করে তারা এনশিওর হয় যে না, এই প্রতিষ্ঠানের অবস্থা এই অবস্থায় আছে। তখন একটা আইডিয়ার বা অ্যানালাইজেশন বা অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে তারা আপনার প্রতিষ্ঠানে অর্ডার প্লেস করে থাকে। তো এখানে বেনিফিটস এর বেশ কিছু পার্ট রয়েছে। সাস্টেনেবল বিজনেস গ্রোথ রয়েছে। যখন আপনি আপনার প্রতিষ্ঠানকে একটা কমপ্লায়েন্ট কালচারে তৈরি করবেন, তো সেই কমপ্লায়েন্স কালচারটা যখন বিদ্যমান থাকবে, তখন কিন্তু আপনার প্রতিষ্ঠানের বিভিন্ন ঝুঁকি বা রিস্ক গুলো কমে যাবে। এছাড়াও লিগ্যাল যে সমস্ত বাইন্ডিংস বা হচ্ছে জটিলতা যেগুলো থাকবে, সেগুলো কিন্তু রিডিউস হয়ে যাবে। এছাড়াও আপনার ওয়ার্কার স্যাটিসফ্যাকশন, বায়ার স্যাটিসফ্যাকশন বা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ইমেজ কিন্তু এখান থেকে ক্রিয়েট হচ্ছে। সো এই আলটিমেটলি এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আপনার বিজনেসটা একটা টেকসই বিজনেস আকারে পরিণত হচ্ছে। তো এই ছিল হচ্ছে আজকে আমাদের ক্লাসের বা ফ্রি লার্নিং সেশনের অংশ। এখানে কারো কোনো কোয়ারিজ থাকলে একটু করবেন প্লিজ।
কারো কোনো কোশ্চেন রয়েছে আজকে এই সেশনে? স্যার আমার একটা কোয়েশ্চেন আছে। আমি শিওর। মোহাম্মদ বদিউজ্জামান বলছিলাম। স্যার জি এখানে শিশু শ্রমের ব্যাপারটা আমি কথা বলতে চাচ্ছিলাম। জি। এখানে উল্লেখ করা আসছে যে 14 থেকে 18 পর্যন্ত। আসলে কিছু কিছু সময় দেখা যায় যে 14 বছর 15 বছরের শিশুরাও কিন্তু 18 বছর 19 বছরের সার্টিফিকেট নিয়ে এসে এরা কিন্তু জয়েন করে। আসলে আমরা এর থেকে কিভাবে একটা মানে বের করা যায় বা এখান থেকে কিভাবে মানে সত্যতা যাচাই করা যায়, স্যার একটু কাইন্ডলি জানালে খুশি হইতাম। এই ক্ষেত্রে আসলে আহ নট অনলি কাগজপত্র, কারণ হচ্ছে এখন তো কাগজপত্র চাইলে যে যার মতো করে বানিয়ে নিতে পারতেছে। দেখা গেছে 14-15 বছরের ওয়ার্কার, তার কাজের খুব প্রয়োজন, সে 18 বছরের একটা বার্থ সার্টিফিকেট বানিয়ে নিয়ে চলে আসছে, কারণ বার্থ সার্টিফিকেট বানাইতে তেমন কিছু লাগে না। তো সেক্ষেত্রে কিন্তু যে আপনার প্রতিষ্ঠানে যে মেডিকেল সেন্টার রয়েছে, মেডিকেল সেন্টারে যে মেডিকেল অফিসার যিনি রয়েছে তিনি কিন্তু অবশ্যই আহ আপনার শ্রম বিধিমালার যে ফর্ম 15 যেটা রয়েছে, আহ এজ ভেরিফিকেশন এবং কর্ম সক্ষমতা তার মধ্যে রয়েছে কিনা, সেখানে কিন্তু মেডিকেলের যে সমস্ত টেস্ট বা হচ্ছে কিছু জিনিস রয়েছে যেগুলো দেখলে মূলত একটা আইডিয়া করা যায় এই লোকটা প্রাপ্ত বয়স্ক কিনা। সেক্ষেত্রে কিন্তু ডাক্তার যদি এই প্র্যাকটিসটা রাখে, এই জিনিসগুলো কিন্তু এখানে একটু রিডিউস করা অনেকটাই সম্ভব। এছাড়াও দেখা গেছে বার্থ সার্টিফিকেট অনেকে কোনো কম্পিউটারের দোকান থেকে এডিট করে নিয়ে আসে, সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট বা এনআইডি কার্ড ভেরিফিকেশনের যে পার্টটা বা হচ্ছে অনলাইন সার্চ দিয়ে যে ভেরিফিকেশনের পার্ট গুলো, এগুলো যদি আমরা ঠিকঠাক মতো মেনে চলি, সেক্ষেত্রে অনেকাংশে এটা রিডিউস করা সম্ভব হয়। কিন্তু আসলে সব ক্ষেত্রে আসলে সম্ভব হয় না, কারণ আমাদের এক একজনের শরীরের গঠন তো এক এক রকম, সবার শরীরের গঠন তো আর একরকম হয় না। তো এটা যদি আমরা ওই কয়েকটা জিনিস মেনটেন করি, সেক্ষেত্রে দেখা গেছে ম্যাক্সিমামটাই রিডিউস করা সম্ভব এই বিষয়টা। জি, বুঝতে পারছি। আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে এখানে উল্লেখ করা হয়েছে যে সকলকে সমানভাবে দেখা। আসলে কি স্যার আদৌ প্রত্যেক ফ্যাক্টরিতে সকল শ্রমিক হোক বা স্টাফ হোক সকল কি সমানভাবে দেখে? এটা আমার কাছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট প্রশ্ন। হুম। এখন সেটা হচ্ছে স্যার আপনার ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে, কারণ আহ, আমাদের দেশে এমন একটা কালচার তৈরি হয়ে গেছে যে আমরা কিন্তু বৈষম্যটা শুরু করি রিক্রুটমেন্টের সময় আমাদের প্রতিষ্ঠানের গেট থেকে। সাপোজ হ্যাঁ, আর্মি রাইট। সেক্টরের কথা যদি বলি, সকালবেলা দেখবেন ওয়ার্কাররা গেটে এসে দাঁড়িয়ে থাকে নতুন জয়েন করার জন্য, বা রিক্রুটমেন্ট যদি থাকে, সে লাইন চিফ বা সুপারভাইজার দেখবেন যে তার পরিচিত জন যারা রয়েছে গেটের বাইরে, এই তুমি আসো তুমি আসো, মানে আছে তারা কিন্তু ফেস দেখে দেখে ডাকতেছে, কারণ তারা তাদের পূর্ব পরিচিত। এই যে স্বজন প্রীতি, এখান থেকে কিন্তু বৈষম্যটা শুরু হয়ে যাচ্ছে। আর অনেক সময় দেখা গেছে যদি এই প্রোডাকশনের লোককে না দিয়ে গেটে সরাসরি যদি এইচআর ডিপার্টমেন্ট বা অ্যাডমিন ডিপার্টমেন্ট যারা রয়েছে তারা যদি গেট থেকে লোক ভিতরে নিয়ে এসে দেন হচ্ছে রিক্রুটমেন্টের কাজটা করে, দেন হচ্ছে তাদের যে স্কিল টেস্টের যে বিষয়টা সেটা প্রোডাকশন ডিপার্টমেন্ট করলো, বাট গেটের ভিতরে নিয়ে আসা বা রিক্রুটমেন্টের যে প্রসেসটা সেখানে সরাসরি এইচআর বা অ্যাডমিন যদি মেন গেট থেকে যদি এঙ্গেজমেন্টটা থাকে, সেক্ষেত্রে এটা একটু কমানো সম্ভব। আর হচ্ছে ফ্লোরে যেটা, সেটা হচ্ছে আপনার রেগুলার কাউন্সিলিং করতে হবে বা মনিটরিং করতে হবে। জি, ধন্যবাদ।